সেদিন তো ডস্টয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নিয়ে খানিকটা আলোচনা করছিলাম ওই সন্দীপনদার প্রেক্ষিতে। সন্দীপনদা একটা ইজি ফিচারে লিখেছিলেন আর কি, যে তোমার কামুর, আলবিয়ার কামুর আউটসাইডারের যে নায়ক মার্সোর যে অপরাধ করেছিল, হত্যা করেছিল, তারপর সে তার কোনো অনুতাপের লালন ছিল না, কিন্তু ওসব ছিল রাস্কোলিনকভের। এবার হচ্ছে ওরকম একটা লুজ স্টক করে সে বেরিয়ে গেল। সন্দীপন আবার একটু পাণ্ডিত্যের অভিমানও ছিল তার, কিন্তু কিছু ইনসাইট ছিল না তা নয়, কিন্তু ওই যে রাস্কোলিনকভ সম্পর্কে একটা বাজে লঘু মন্তব্য করলেন, এবং কার পরিপ্রেক্ষিতে যে লোকটা মানে আলবেয়ার কামু কোনোদিন আউটসাইডার লেখার হিম্মত বা মানে হিমাকত হতো না, যেদিন ক্রাইম অ্যান্ড পানিশমেন্টও পড়তো, এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট তো জয়েস বসে বসে নকল করেছে, এতটাই ইম্পর্ট্যান্ট বই। এবং মানে তুমি তো ধরো হেমিংওয়ে 4টে বইয়ের কথা বলেছেন, মানে টলস্টয় পর্যন্ত দুটো বইয়ের উল্লেখ করেছেন মাত্র, কিন্তু হেমিংওয়ের লিস্টে ডস্টয়েভস্কি 4টে বই আছে। তার মধ্যে তো একটা বাদও পড়েছে, যে ইটারনাল হাজব্যান্ড, যেটা ইয়ের খুব প্রিয় বই, আন্দ্রেজিদ আর হেনরি মিলারের লেখা পড়েই আমি ইটারনাল হাজব্যান্ড পড়েছিলাম। প্রত্যেকটাতে এক ধরনের মার্ডার বা সম্ভাব্য মার্ডারের দ্বারা হন্টেড হয় ওর লেখাগুলো, এবং তোমার মনে হতে পারে যে এত উগ্র ঘটনা বলি কেন, কিন্তু খুব সিগনিফিক্যান্ট এই ব্যাপারটা। এবার হচ্ছে ওই যে ক্রাইম, এই রাস্কোলিনকভের তোমার অনুতাপের লালন ছিল বলে যে টন্টিং করলো সন্দীপন, ও জানে না যে এটা বইটার সবচেয়ে ইম্পর্টেন্স কোথায়, যে এই বইটা আসলে একটা টেক্সট, একটা ইনভিজিবল টেক্সটের দ্বারা পুরো বইটা পরিচালিত হচ্ছে। একটা হিডেন এজেন্ডা আছে, যেটা হচ্ছে তোমার রাস্কোলিনকভের যে অন ক্রাইম, হ্যাঁ, থিওরি অন ক্রাইম, এইটার কে পুরোটা ইলাস্ট্রেট বা এলুসিডেট করার জন্য এই বইটা লেখা হয়েছে। এবং ডস্টয়েভস্কি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারোগেশন হচ্ছে, তার মধ্যে এই প্রসঙ্গটা এলো, সেই জায়গাটায় সেদিনকে একটু আসতে পারলাম না, 42 মিনিট চলে গেল, আমার ফোনই চার্জ অফ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ইয়োর পার্টি ইয়েস্টারডে ব্রাদার হ্যাজ লেফট মাই হেড রাদার, ওই সেদিন আগের দিন খুব বিতর্ক হয়েছিল। ওয়াজ ইট ইন্টারেস্টিং? আই লেফট ইউ ইয়েস্টারডে অ্যাট দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, হু গট দ্য বেস্ট অফ ইট? ওই তর্কের মধ্যে আলটিমেটলি কার যুক্তিটা টিকলো আর কি, ধোপে টিকলো? ও নো ওয়ান, অফকোর্স দে গট অন টু এভারলাস্টিং কোয়েশ্চেন্স, ফ্লোটেড অফ ইনটু স্পেস। মানে ও তর্কের আর কোনো শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি, ও চলতেই থাকলো আর কি। অনলি ফ্যান্সি রোদিয়া। এবার রাজমিন আর পরফরির কথা হচ্ছিল এর আগে, আর কনটেক্সটার আমি তোমাদের বলছি না, এটা তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট তোমরা পড়াও থাকতে পারে কারুর, কিন্তু আমি তো ডস্টয়েভস্কি নিয়ে একটা সময় কিছুটা গবেষণা বেশ কিছুটাই করেছিলাম। আমি জানি না এটা জোসেফ ফ্র্যাঙ্ক বা এরা কেউ ব্যাপারটা এই ইনসাইটটা দিতে পেরেছে কিনা, কারণ হচ্ছে এই যে হিডেন একটা টেক্সট আছে, সেই টেক্সটের দ্বারা নিয়ন্ত্রিত এন্টায়ার বইটা বা এন্টায়ার উভার ডস্টয়েভস্কির, যেটা হচ্ছে তোমার অন ক্রাইম, একটা থিওরিটিক্যাল একটা পোলেমিক, যেটা রাস্কোলিনকভ লিখেছিল। রাস্কোলিনকভ দ্য অথর, এটা হচ্ছে আসল হচ্ছে সে আগে লেখক, তারপর মার্ডার। ওই যে কমলবাবুর ইয়েতে আছে তোমার রুক্মিণী কুমারে, সেটা সুমি মোল্লা ঠিক জায়গায় কোট করেছিলেন, যেটা হচ্ছে ও খলু হত্যা কি বিরাট রমন প্রক্রিয়া আর কি। হ্যাঁ, ফলে হচ্ছে হত্যা মিয়ার হত্যা নয়, হত্যা একটা অন্য কোনো পারফর্মিং আর্টের একটা, মানে ওটা পারফর্মিং আর্ট হিসেবে আসছে, কিন্তু ওর তলায় একটা সাবটেক্সট আছে বা অরিজিনাল একটা ভেতরের মানে গ্রুন্ড্রিশ আছে, সেটা কিন্তু টেক্সচুয়ালিটি ইটসেলফ। রাইটিং হচ্ছে প্রায় হত্যার একটা সমতুল্য ব্যাপার, মানে রাইটিং অ্যান্ড ইটস আদার ইজ মানে একটা কিলার ইনস্টিংক্টের দ্বারা পরিচালিত, কোনো কিছু ডিস্ট্রয় না করে রাইটিং ইটসেলফ করা যায় না। ফলে হচ্ছে ওই প্রসঙ্গে তারপর যে
রাজমিন বলছে, whether there is such a thing as crime, I told you that we talked our heads off. মানে yesterday রাত্রে আমরা মাথা খাল্লাস করে এইসব নিয়ে তর্ক বিতর্ক করেছি, আসলে এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক বিতর্ক। হ্যাঁ, তা তখন আমাদের রাসকলিনকভ রিয়াক্ট করবে, কিন্তু সেখানে আমাদের পরফরি বলছে, অবজার্ভ পরফরি, যে দ্য কোয়েশ্চেন ওয়াজন্ট পুট কোয়াইট লাইক দ্যাট, যে ওয়েদার ক্রাইম বা অপরাধ বলে কিছু আছে কিনা ঠিক সেইভাবে প্রসঙ্গটা আসেনি। কিন্তু লিসেন রদিয়ন, এবার রাজমিন বলছে, অ্যান্ড টেল আস ইউর ওপিনিয়ন, কারণ হচ্ছে রজমিনের কাছে রাসকলিনকভ একজন থিওরিস্ট, একজন স্ট্রং মানে পোলেমিক্যাল থিঙ্কার, এবং ফলে তার ওপিনিয়নের ওপর অনেক কিছু নির্ভর করছে। আই ওয়ান্ট টু হিয়ার ইট, I was fighting tooth and nail with them and wanted you to help me. I told them you were coming. আমি বলেছিলাম যে তুমি আসছো আজকে রাত্রির বেলা, কিন্তু আলটিমেটলি তুমি এলে না বলে আলোচনাটা সেই অ্যাকচুয়াল দিকে যেতে পারলো না। তোমার অ্যাবসেন্সের দ্বারা গোটা তর্কটা একটা অবস্থিত হয়ে গেল। মানে ইট বিগ্যান উইথ দ্য সোশ্যালিস্ট ডক্ট্রাইন, ইউ নো দেয়ার ডক্ট্রাইন, ক্রাইম ইজ আ প্রটেস্ট এগেনস্ট দ্য অ্যাবনর্মালিটি অফ দ্য সোশ্যাল অর্ডার অর্গানাইজেশন অ্যান্ড নাথিং মোর, নো আদার কজেস অ্যাডমিটেড। এটা খুব বেশি স্ট্রেস দিয়ে বলছে, এটা আসলে ডস্টয়েভস্কিয়ান একটা মেথড আর কি। হ্যাঁ, যে একটা ডায়ালজিক্যাল পরিস্থিতি তৈরি করে কনফ্লিক্টগুলোকে একটা উচ্চ গ্রামে নিয়ে যাওয়া, এবং এটা এরকম নয় যে কতগুলো টাইপ চরিত্র বা প্রোটোটাইপ দিয়ে ব্যাপারটাকে করছে, আসলে এগুলো খুব সজীব মানে অর্গ্যানিক একটা প্রসেসের মধ্যে দিয়ে সত্যিকারের যে জ্যান্ত তর্ক বিতর্ক হয়, সেইটার পরিবেশটাকে অক্ষুণ্ণ রেখে কোনোভাবে খর্ব না করে, কোনোভাবে টাইপের রিডিউস না করেও একটা প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি করছেন। এটা মানে রুবিক কিউবের মতো একটা ভীষণ অর্গানিক পাজল, তার নির্মাণ আর কি, বিনির্মাণ। নো আদার কজেস অ্যাডমিটেড, ইউ আর রং দেয়ার, ক্রাইড পরফরি পেট্রোভিচ। হি ওয়াজ নোটিসিয়েবলি অ্যানিমেটেড অ্যান্ড কেপ্ট লাফিং as he looked at Rajumin, which made him more excited than ever. মানে এমন পেট্রোভিচ পরফরি মানে একদম শয়তান চরিত্র, কিন্তু খুব কুল ব্রেন। হ্যাঁ, ফলে সে তার অনেক রকমের তীক্ষ্ণতা বা সূক্ষ্ম ব্যঙ্গাত্মক ব্যাপার আছে তাতে, আর একটু সরল, কিন্তু তার অবস্থানটা খুব ইন্টারেস্টিং। রাজুমিন কিন্তু কোনো কিছুকে ফর্মুলা বা সংজ্ঞায় রিডিউসড করার বিরুদ্ধে। হ্যাঁ, হিউম্যান নেচার ইটসেলফ যে একটা ওপেন এন্ডেড থিং, এবং তাকে ক্লোজড একটা সিস্টেমে রিডিউস করা যায় না, এই তত্ত্বটা কিন্তু বোঝা যায় যে রাসকলিনকভের যে ইন্টেলেক্ট আছে সেখানে সে বুঝতে পারে। কিন্তু রাজুমিন প্রায় একটা ডাল লোক হয়েও কিন্তু সে কোলাবোরেশনের মধ্যে আছে, এবং সে কিন্তু একটা ওই অর্থেও ফ্রি থিঙ্কার, কারণ সে সেটা ভাবতে পারছে, ওটা সংজ্ঞায় নিরূপিত করা যায় না। আমরা তো সহজ একটা সংজ্ঞার মধ্যে দিতে চাই আর কি। নাথিং ইজ অ্যাডমিটেড, রাজুমিন বলছে। আর এই প্যাসেজটা এত ইন্টারেস্টিং, এতগুলো মানে প্রসঙ্গ ছুঁয়েছে, তার্কিক বা তোমার থিওরিটিক্যাল স্পেস, ছোট ছোট অ্যাভিনিউ খুলে চলে গেছে। মানে নাথিং ইজ অ্যাডমিটেড, রাজুমিন ইন্টারাপ্টেড উইথ হিট, মানে ও বলতে চাইছে যে সোশ্যালিস্ট কোয়েশ্চেন বা ডক্ট্রাইনে আর কোনো কিছু অ্যাডমিটেড বা অনুমোদিত হয় না, এক্সেপ্ট যে হচ্ছে ক্রাইম ইজ দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য অ্যাবনর্মালিটি অফ দ্য সোশ্যাল অর্ডার। মানে হচ্ছে আসলে সামাজিক অর্গানাইজেশনের দ্বারা নানাভাবে অপরাধ প্রবণতা আঞ্জাম দিচ্ছে আর কি, এছাড়া কোনো কারণ নেই। অন্য কারণ যদি থাকে সেগুলো এত দুরূহ আর এত জটিল যে ওর মধ্যে ঢোকার সোশ্যালিস্টদের ক্ষমতা নেই। হ্যাঁ, সেই সাইকো অ্যানালিসিস একমাত্র বলেছে, মানে দেরিদা একদম ত্রাণদাক তাও সম্পর্কে বলেছেন যে এই কি বলে, তোমার কি বলে, সার্ত্রও নয় বা নয়, মার্লোপন্থীর গল্পও নয়, আসল হচ্ছে ত্রাণদাক্তাও, যে দুটো জিনিসই করতে পেরেছে, হচ্ছে ফেনোমেনোলজি আর তোমার মার্কসিজম, দুটোকে মিশিয়ে একটা নতুন ইন্টারপ্রিটেশনের স্পেস তৈরি করেছেন। ওটা দেরিদার খুব প্রিয় বই, ওটা আমি পরে ডাউনলোডও করেছিলাম, কিন্তু ওই বইটা আমার খুব ভালো করে পড়া হয়নি। কিন্তু দেরিদা ওই বইটার কথা খুব স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন, আর কুত্রাপি আমি এর উল্লেখ পাইনি, কিন্তু ফলে খুব সিগনিফিক্যান্ট বই ত্রাণদাক্তাও। তুমি বইটা কখনো খুঁজে পড়ো,
ফেনোমেনোলজি আফটার মার্কসিজম বা ওই ব্যাপারটা মার্কসিজম আফটার ফেনোমেনোলজিক্যাল স্পেস, ওই ডাবল ডিসকোর্সটাকে সে হ্যান্ডেল করেছে আর কি। হ্যাঁ, আই অ্যাম নট রং, আই উইল শো ইউ দেয়ার প্যামফ্লেটস, মানে রাজুমিন বলছে তুমি এরকম ভেবো না যে আমি খুব একটা উগ্রভাবে ওদের আইসোলেট করছি, যে ওরা বলছে প্রোটেস্টই হচ্ছে, মানে ক্রাইম হচ্ছে এক ধরনের প্রোটেস্ট সোশ্যাল অর্গানাইজেশনের বিরুদ্ধে, মানে অসমতার বিরুদ্ধে একটা আন্দোলনের মতো বা একটা জেস্চার আর কি। হ্যাঁ, আই অ্যাম নট রং, আই উইল শো ইউ দেয়ার প্যামফ্লেটস, প্যামফ্লেটস কথাটা খুব ইম্পর্টেন্ট, ওদের ইস্তেহার বা ইত্যাদি আছে সেটা কিন্তু পড়েছে এবং ওখান থেকে সে উদাহরণ দেওয়ার তার ক্ষমতা আছে। এভরিথিং উইথ দেম ইজ quote unquote the influence of environment and nothing else. Their favorite phrase, the influence of environment, from which it follows that if society is normally organized, all crime will cease at once, since there will be nothing to protest against and all men will become righteous ইন ওয়ান ইনস্ট্যান্ট। এই যে ওয়ান ইনস্ট্যান্ট বলছে এবং সিজ অ্যাট ওয়ান্স বলছে, এগুলো খুব বেশি ওকে দিয়ে মানে ও জোর করে বলছে এটা, কারণ একটা উগ্র ও বিরোধিতার একটা অ্যান্টিথিসিসের জায়গায় ও চলে গেছে রাজুমিন। এই তর্ক করতে করতে হয় কি আমরা একটা খুব স্ট্রং অবস্থান নিই, সেটা হচ্ছে সেই তর্কের কনটেক্সটে ওই আমার বিরোধিতার স্পেসটা তৈরি হয়, কিন্তু আদারওয়াইজ আমি অ্যাকচুয়ালি একটু অনেকটা ওপেন হরাইজনেই থাকার লোক আর কি। ফলে এটা যে বলছে ও, এটা ওকে মানে ওর একটা টাইপে খানিকটা হলেও রিডিউসড ডস্টয়েভস্কি করছেন এই নাট্য মুহূর্তটাকে আরো জোরদার করার জন্য, হ্যাঁ, আরো জোরালো করার জন্য। ইফ সোসাইটি ইজ নর্মালি অর্গানাইজড, অল ক্রাইম উইল সিজ অ্যাট ওয়ান্স, সিন্স দেয়ার উইল বি নাথিং টু প্রোটেস্ট এগেনস্ট অ্যান্ড অল মেন উইল বিকাম রাইচুয়াস ইন ওয়ান ইনস্ট্যান্ট। এই ওয়ান ইনস্ট্যান্ট বা সিজ অ্যাট ওয়ান্সটা ছেড়ে দিলেও আমরা যদি বলতে পারি যে সোসাইটি নর্মালি যদি অর্গানাইজড হতো, অল ক্রাইম উইল সিজ হওয়ার একটা পসিবিলিটি ইত্যাদি। আমাদের দাক্ষিণাত্যে একটা তো গ্রাম তৈরি করা হয়েছে যেখানে সারা পৃথিবী থেকে লোক এসে বসবাস করছে এবং তারা ফ্রি টু ওখানে মানে আসতে পারে, এবং তাদের প্রত্যেকে ডাক্তার আর সুইপারেরও মাইনে এক, এবং সেখানে কোনো অপরাধ নেই এখনো পর্যন্ত। এটা একটা আইডিয়াল হেটারোটোপিয়া ওরা রিইনভেন্ট করে পরীক্ষামূলক করে দেখছে আসলে, কিন্তু এই মানে শ্রেণী অবসান বা এই শোষণের অবসানের একটা গল্পের দিকে আমরা প্রত্যেকেই সবাই নানা রকমভাবে ভিশনগুলো দেখে, প্রত্যেকে হয়তো রিলিজিয়াস, কেউ ফরম্যাটে দেখে, কেউ মানে পলিটিকো ইকোনমিক স্পেস থেকে রেভলিউশনটা করার চেষ্টা করে। প্রত্যেকের কিন্তু ওটা আছে যে এই অসমতার জায়গা থেকে ব্যাপারটার অবসান ঘটানো। হিউম্যান নেচার ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট, এইখানটা রাজুমিন খুব স্পেসিফিকভাবে বলছে, ফ্রম হুইচ ইট ফলোজ দ্যাট ইফ সোসাইটি ইজ নর্মালি অর্গানাইজড অল ক্রাইম উইল সিজ অ্যাট ওয়ান্স। এটা হচ্ছে তোমাদের সোশ্যালিস্ট ডক্ট্রাইনের যে এজেন্ডা। অল মেন উইল বিকাম রাইচুয়াস ইন ওয়ান ইনস্ট্যান্ট, মানে অন্তত কালক্রমে হবে এটা আশা করছে সোশ্যালিস্টরা। আমি নিজেও ওই অর্থে খানিকটা সোশ্যালিস্ট অবস্থান নিয়ে থাকি। হিউম্যান নেচার ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট, কিন্তু এটা যেটা ইন্টারেস্টিং যে হিউম্যান নেচার বা নেচার বলতে মানে মানুষের প্রবৃত্তি বা ইনস্টিংক্ট বা অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা তার যে থানাটোজ ইত্যাদি, কিন্তু ওগুলোকে ডিকনস্ট্রাক্ট করার অবস্থায় এই টেক্সটটা নেই। কিন্তু আমাদের হয়তো একটা উত্তর ডস্টয়েভস্কিয়ান নতুন নয়া ইন্টারপ্রিটেশন এই শব্দগুলোকে নতুন করে ডিসলোকেট করার ব্যাপার আছে। হিউম্যান নেচার ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট, হিউম্যান নেচার ইন্ডিপেন্ডেন্টলি কোনো ঘটনা নয়, হিউম্যান নেচার নানাভাবে ওতপ্রোত হয়ে আছে, পুরো নেটওয়ার্কের মধ্যে একটা পার্ট হচ্ছে হিউম্যান নেচার, অ্যাপ্রক্সিমেটলি, নট নেসেসারিলি হিউম্যান নেচার বলে সেরকম কিছু আছে আর কি। হিউম্যান নেচার ইজ নট taken into account, it is excluded, it is not supposed to exist। এগুলো প্রত্যেকটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ মানে যুক্তি আর কি বা প্রসঙ্গ। হিউম্যান নেচার ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট, ইট ইজ এক্সক্লুডেড, ইট ইজ নট সাপোজ টু এক্সিস্ট। এটা ওদের যে প্যামফ্লেট সেখানে মানুষের প্রবৃত্তি বা তার যে মানে সমাজতীত একটা কোথাও যদি চরিত্র থেকে থাকে ইকিউ প্রাইমোরিয়াল, সেটা কিন্তু ওরা আলোচনার মধ্যে রাখছে না, সেটাকে বোঝারও চেষ্টা করছে না, বোঝার সাহসও নেই তাদের, এত সেটা জটিল। এবং ইট
ইট ইজ নট সাপোজ টু এক্সিস্ট, আমরা ধরে নিচ্ছি ওটার এক্সিস্টই করে না আর কি। হ্যাঁ, ফলে ওই সোশ্যালিস্টদের যে শ্যালোনেস সেটা বলছে আর কি, দে ডোন্ট রেকগনাইজ দ্যাট humanity developing by historical living process will become at last a normal society, but they believe that a social system that has come out of some mathematical brain is going to organize all humanity at once and make it just and sinless in an instant. এটা খুব দারুণ যে they don't recognize that humanity, হিউম্যানিটিকে তারা ওইভাবে রেকগনাইজ বা চিহ্নিত বা স্বীকার করে না যে ডেভেলপিং বাই আ হিস্টোরিক্যাল লিভিং প্রসেস। মানে এই প্রত্যেকটা ফ্রেজ ডস্টয়েভস্কির, সন্দীপন অত বড় বড় কথা বলছে, এক একটা লাইন ও এইখানে যে চ্যাপ্টারটুকু আমি যে ভগ্নাংশ পড়ব, সন্দীপন সারা জীবনে যা সাহিত্য লিখেছে তার এটার পাদটিকা হওয়ারও তার যোগ্যতা নেই। কারণ ডস্টয়েভস্কি থিওরি লিখছে উপন্যাসের মধ্যে, এরা কল্পনাও করতে পারে না। কোনোদিন চিন্তা করেছে এরা লেখা নিয়ে, মানে ওই তোমার সমবেত প্রতিদ্বন্দ্বিতা কয়েকটি শিরোনামা ইত্যাদিতে ও একটু আধটু চিন্তা করেছে যে মৃত্যু সম্পর্কে, হ্যাঁ, মৃত্যু সদল বলে আসে না, মৃত্যু একাকী আছে, ওই সব ছোটোখাটো খুবই মানে নিম্ন শ্রেণীর আঁতলামি ছাড়া ও কোনোদিন কোনো ফিলোসফিক্যাল কিছু লিখতে পারেনি। আর এখানে ডস্টয়েভস্কি কি সাংঘাতিক সিরিয়াস লেখক। আর এটা আমি আরেকটা প্রসঙ্গ বলছি, এখানে যে ডায়ালজিক্যাল স্পেস চলছে এবং তর্ক বিতর্ক আলোচনা চলছে, এটাও এই জায়গাটা না লিখলে জয়েস কোনোদিন, ওই যে ইউলিসিসের মধ্যে একটা চ্যাপ্টার আছে যেখানে লাইব্রেরি এপিসোড, যেটা সেখানে শেক্সপিয়ার নিয়ে আলোচনা হচ্ছে, ওই শেক্সপিয়ার নিয়ে আলোচনাটাও কোনোদিন জয়েস লিখতে পারতো না যদি আনলেস এখানে ডস্টয়েভস্কি এই ব্যাপারটা ডিল করতেন আর কি। হ্যাঁ, আসলে হচ্ছে একটা কোনো প্রসঙ্গ নিয়ে কতগুলো লোক কথা বলছে, সেটা প্রায় উপন্যাসের একটা এক্সট্রা টেরেস্টেরিয়াল ব্যাপার। হ্যাঁ, উপন্যাস এছাড়াও লেখা যায়, কিন্তু ডস্টয়েভস্কি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসঙ্গগুলো বা এজেন্ডাগুলোকে সামনে আনছে। হ্যাঁ, এবার দে ডোন্ট রেকগনাইজ দ্যাট হিউম্যানিটি ডেভেলপিং বাই আ হিস্টোরিক্যাল লিভিং প্রসেস। বাই আ হিস্টোরিক্যাল লিভিং প্রসেস মানে এটা ওপেন এন্ডেড, এটাই তুমি কোনো ছক দিয়ে তাকে মানে আয়ত্ত করতে পারছো না, এটা তোমাকে প্রথমত স্বীকার করতে হবে। যখন তুমি স্বীকার করবে তখনও দেখা যাবে তুমি আসলে যথেষ্ট ওপেন নেই, কিন্তু তুমি অন্তত তর্কের খাতিরে স্বীকার করছো। এইটুকু প্রথমত স্বীকৃতি দিতে হবে যে আমি তাকে বাঁধতে পারি না, মানুষ একটা বুনো মানে একটা সংজ্ঞার অতীত আর কি। হ্যাঁ, ফলে তাকে আমি পোষ মানাতে পারি না, সে ডোমেস্টিসাইজড আমি করতে পারি না। উইল বিকাম অ্যাট লাস্ট নর্মাল সোসাইটি, but they believe that a social system that has come out of some mathematical brain is going to organize all humanity at once, make it just and sinless in an instant. এই যে দেরিদাও একটা জায়গায় বলেছেন না যে আমরা মাংস খাই, মাংস খাওয়াটা কিন্তু সত্যিই আমাদের প্রয়োজন নেই, মানে এমন নয় যে বায়োলজিক্যালি আমরা বাউন্ড টু মাংস খেতে আর কি। হ্যাঁ, আমরা ঠিক সেই অর্থে মানে জিনিওলজিক্যালিও কার্নিভোরাস নয় মানুষ, নট নেসেসারিলি বা এসেনশিয়ালি, মার্জিনালি হয়তো আমাদের ওই বেবুন বা এদের মতো আমরা মূলত ফল ইত্যাদি খেলেও আসলে কখনো কখনো মাংস খেতে পারি। ফলে হচ্ছে আর অনেক নিরামিষাশী আছে যারা মাংস ছাড়া সারভাইভ করে, কিন্তু মানুষ মাংস খায় তার কারণ হচ্ছে সে একটা স্যাক্রিফাইসাল স্ট্রাকচারে নৃতাত্ত্বিকভাবে সে তার একটা ট্রেডিশন আছে, সে তার জন্য সে তার মানে তার সাইকিটা মানে অধ্যুষিত, কালচারালি অধ্যুষিত, মানে বায়োলজিক্যালি নয়। ফলে হচ্ছে সে মাংস খায় কারণ সে স্যাক্রিফাইস বা ওই যে কোরবানির গল্পটা তার মধ্যে আছে সব ধর্মেই। ফলে তো প্রথম দিকে একটা ব্যাপার ছিল আমাদের, যেমন বলি মুসলমানদের যেমন ওই ইত্যাদি। এবার হচ্ছে প্রত্যেকের ধর্মানুষ্ঠানের সঙ্গে যেই হত্যা বা ওই কোরবানি, এই ব্যাপারটা বলি প্রদত্ত ব্যাপারটা। ফলে হচ্ছে হিস্টোরিক্যাল লিভিং প্রসেস, এই যে তোমার হিউম্যানিটি অ্যাট ওয়ান্স অ্যান্ড মেক ইট জাস্ট অ্যান্ড সিনলেস। আসলে সিনলেস নয় মানুষ একটা আসলে পাপাত্মা। হ্যাঁ, পাপাত্মা মানে তুমি ওটাকে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে পাপ চেতনাটাকে তুমি এক্সক্লুড করতে পারো না। ফলে ওই সিনলেস ও বলছে কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্রেন দিয়ে যদি এটা পসিবল হয়, এটা সোশ্যালিস্টরা ভেবেছে, কিন্তু সোশ্যালিস্টরা তার মানে হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যালি রং, মানে এথনোলজিক্যালি রং। এথনোলজিকে ওরা আলোচনার মধ্যে আনেনি। এথনোলজিক্যালি যদি আমরা বিচার করি, অনেক জায়গায় দেখা যাবে এই ধরনের
ধরনের জিনিসের দ্বারা হন্টেড হয়। আমাদের অনেক সিস্টেম আছে, যেমন ধরো যারা ওই ধরো শরীরে স্কার করে, বডি পেন্টিং করে বা বডিতে স্কার করে, নানা রকম ট্রাইব আছে, ফলে তো প্রত্যেকেই হচ্ছে তোমার পিউবার্টি এবং নানা রকম স্টেজে তারা অনেক কিছু করে, ক্ষত তৈরি করে ইত্যাদি, হ্যাঁ, উন্ড, এগুলো হচ্ছে সব স্যাক্রিফাইসাল স্ট্রাকচারের সঙ্গে যুক্ত। এবং এগুলো আমরা আস্তে আস্তে এক্সক্লুড করতে করতে এসেছি। এই যে আমরা যেমন সিঁদুর পরে মেয়েরা, আমাদের ওই প্রথম দিকে বোধহয় ওটা চটিয়ে দিত, একটু রক্ত বার করে দিত, ওই যে তোমার মানে সতীচ্ছতাকে ছিঁড়ে দেওয়ার মতো, তোমার ওই সতীত্ব ইয়েকে ভার্জিনিটিটাকে ডিস্ট্রয় করা। ফলে সব জায়গাতেই কিছু কিছু বলি প্রদত্তের গল্প আছে, রক্তপাতের গল্প আছে। সিনলেস ইন অ্যান ইনস্ট্যান্ট হচ্ছে ম্যাথমেটিক্যালি ওটা যদি আমরা করতে পারি, সোশ্যালিস্টদের মানে পরিকল্পনা ছিল বা তাদের প্যাম্পলেটের মূল উদ্দেশ্য। কুইকার দ্যান এনি লিভিং প্রসেস, কুইকার দ্যান এনি লিভিং প্রসেস মানে তুমি তাকে মানে পোড়ো জমি ফেলে রাখতে হবে যাতে ওটা হয়। কারণ হচ্ছে এরা হচ্ছে টাইমটাকে রিডিউস করার চেষ্টা করছে। টাইম একটা ইররিডিউসিবল থিং, টাইমকে তোমাকে সেই স্পেসটা দিতে হবে, সেটা চট করে ফর্মুলা করে আমি করে ফেলবো, হ্যাঁ। ফলে হচ্ছে কুইকার দ্যান এনি লিভিং প্রসেস মানে লিভিং প্রসেস একটা স্লো প্রসেস, সেই স্লোনেসের মধ্যে দিয়ে যাওয়ার যে ধৈর্য সেইটা অনেকের নেই, সোশ্যালিস্টদের নেই। তারা তাড়াতাড়ি ফর্মুলা করে ব্যাপারটাকে, সোশ্যাল সিস্টেমটাকে আপসাইড ডাউন করার একটা মতলব করছে। তারা ভাবছে আমরা গল্পটা ধরতে পেরেছি, ইনার স্ট্রাকচার বা ডিপ স্ট্রাকচারটাকে আমরা ডিসম্যান্টেল করলে গল্পটা পেয়ে যাব, মানে আমরা সমাধান সূত্র পেয়ে যাব। দ্যাটস ওয়াই দে ইনস্টিংটিভলি ডিসলাইক হিস্ট্রি। এটা হচ্ছে মানে রাজুমিন একটা মাইনর চরিত্র অলমোস্ট, মানে থিওরিটিক্যালি এই স্পেসে। রাসকলিনকভ মূল চরিত্র, রাসকলিনকভ প্রায় ইয়ের মতো, তোমার ইভান কারামাজভের মতো, আর রাজুমিন অনেকটা মিথিয়ার মতো। ফলে হচ্ছে ও বেশি ইমোশনাল, বেশি এক্সাইটেড এবং বেশি ভায়োলেন্ট এবং বেশি কার্নাল, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট সে খেয়াল করছে, হ্যাঁ। দ্যাটস ওয়াই দে ইনস্টিংটিভলি ডিসলাইক হিস্ট্রি। হিস্ট্রিকে স্বীকার করলেই সেই স্লো লিভিং প্রসেসটাকে স্বীকার করতে হবে। ফলে টাইমকে অ্যাক্সিলারেট করে দেবো ফট করে আমার সুবিধে মতো, সেটা হবে না। ফলত তারা হিস্ট্রিকে অপছন্দ করে। হিস্ট্রির মধ্যে গেলেই দেখা যাবে যে হিস্ট্রি কিন্তু অত সহজে সমীকরণগুলো দিতে পারছে না। দ্যাটস ওয়াই দে ইনস্টিংটিভলি ডিসলাইক হিস্ট্রি, নাথিং বাট আগলিনেস অ্যান্ড স্টুপিডিটি ইন ইট। তাদের প্যাম্পলেটের বিষয় হচ্ছে এটা হিস্ট্রি একটা আগলি থিং আর কি। অ্যান্ড দে এক্সপ্লেন ইট অল অ্যাজ স্টুপিডিটি। তারা বলে এগুলো সব বোকামি একদম। দ্যাটস হোয়াই দে সো ডিসলাইক দ্য লিভিং প্রসেস অফ লাইফ। জীবনের যে জ্যান্ত প্রস্মৃতি, হ্যাঁ। ফলে কিছু মানুষ অপরাধ করবে, কিছু মানুষকে তুমি পোষ মানাতে পারবে না, সেগুলো পার্ট অফ সোশ্যাল সিস্টেম, তোমাকে মানতেই হবে। তুমি ওটাকে সবাইকে আমি ভালো করে তৈরি করে নেব আমার ইচ্ছা অনুযায়ী, সেটা হবে না। মানে আমাদের একটা পেডাগজিক্যাল রিডাকশনিস্ট অ্যাপ্রোচ থাকে যে আমি 100টা স্টুডেন্টকে পড়াবো মানে প্রত্যেকেই জিনিয়াস হবে, কিন্তু সে হবে না। তার মধ্যে কিছু লোক ছাত্রকে আমি কোনোদিনই মানে বশ্যতা স্বীকার করাতে পারবো না। সেইটুকু না মেনে নিতে পারলেই মানে শিক্ষকেরও প্রবলেম হচ্ছে। নাথিং বাট ugliness and stupidity in it, and they explain it all as stupidity. That's why they so dislike the living process of life. They don't want a living soul. তারা একটা জ্যান্ত পদার্থকে চায় না, মানে সাবস্ট্যান্সিয়াল কিছুকে চায় না। দ্য লিভিং সোল ডিম্যান্ডস লাইফ, মানে জ্যান্ত জিনিস এমন একটা জীবন চায় যেটা হচ্ছে ওই লক্ষণ রেখা বারবার ভেঙে বেরিয়ে যায়। They don't want a living soul. The living soul demands life. The soul won't obey the rules of mechanics. ওই যে আমরা ছক করে দিয়েছি যে তোমার সংবিধান বেঁধে দিয়েছি, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। The soul is an object of suspicion. এই এক্স্যাক্ট লাইনটা পরে কামু ইয়েতে বলেছে তোমার দ্য ফল বা পতনে, যে যতক্ষণ তুমি জীবিত আছো ততক্ষণ তোমার কেসটা ডাউটফুল। মানে সোল ইজ অ্যান অবজেক্ট অফ সাসপিশন। তুমি মরে গেলে তাহলে তুমি ঠিক আছে। এবার তোমার আমি অবিচুয়ারি লিখবো, তখন বলবো তোমার কি হিউজ কন্ট্রিবিউশন, তুমি কত কিছু করেছো। তোমার নেগেটিভ দিকটা হয়তো আমি উল্লেখ নাও করতে পারি, হ্যাঁ। ফলে হচ্ছে দ্য লিভিং সোল ডিম্যান্ডস লাইফ, দ্য সোল ওন্ট ওবে দ্য রুলস অফ মেকানিক্স, দ্য সোল ইজ অ্যান অবজেক্ট অফ সাসপিশন। মানে সোল জিনিসটাকে মানে সত্তা বা আত্মা মানে কগিটোকে আমি স্বীকার করতে পারছি না, কারণ সে আমাকে আমার কথা স্বীকার মানে আমার বশ্যতা স্বীকার করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। যে স্টালিনের যে অবস্থা হয়েছিল, সবাইকে সন্দেহ করে, হ্যাঁ, নিজের ছায়াকেও বোধহয় সন্দেহ করে। দ্য সোল ইজ আ রেট্রোগ্রেড, বাট হোয়াট দে ওয়ান্ট থ্রু দ্য স্মেলস অফ ডেথ
and can be made of India rubber, at least is not alive, has no will, is servile and won't revolt. মানে আনুগত্যটা তোমার একদম মাস্ট আর কি, and it comes in the end to their reducing everything to the building of walls and the planning of the rooms and passage in a ফালানেস্ট্রি। মানে লোকগুলোকে কুশীলব বা ক্রীড়ানক হিসেবে ব্যবহার করে একটা বিল্ডিং তৈরি করবে যেখানে সবাই একমত কথা বলবে, একই আচরণ করবে, একই রকম হবে, মানে ওই ফালানেস্ট্রি আর কি। হ্যাঁ, ফলে ওই যে একদম মানে সংঘারামের মধ্যে তারা সবাই একই রকম আচরণ করবে এবং একইভাবে উঠবে ঘুম থেকে, একটা রোবট ওয়ার্ল্ড আর কি, রোবটনিক তৈরি করবে। The phalanestry is ready indeed, but your human nature is not ready for the phalanestry। মানে ও ফর্মুলায় বা ওই কাঠামোর মধ্যে তাকে ফেলার জন্য কাঠামো তৈরি হয়ে গেছে, কিন্তু কাঠামোর মধ্যে মানুষ এখনো মানুষকে পড়া যাচ্ছে না। কারণ হচ্ছে the phalanestry is ready indeed, but your human nature, তোমার ওই যে মানুষের যে চরিত্র, যার যে প্রবৃত্তি, is not ready for the phalanestry, it wants life। এটা উজ্জীবন চায়, হ্যাঁ, এটা ভেঙে চুরে বেরিয়ে যেতে চায়। ইট হ্যাজন্ট কমপ্লিটেড ইটস ভাইটাল প্রসেস, এখনও তার জৈবিক প্রক্রিয়া শেষ হয়নি। হ্যাঁ, ফলে এই যে ইট হ্যাজন্ট কমপ্লিটেড ইটস ভাইটাল প্রসেস, এই সিঙ্গেল এই ধরনের বাক্য যদি তুমি ভালো করে মেডিটেট করো, দেখবে এইগুলো তুমি ভাবোনি, এবং এগুলো দিয়ে এখনও আমরা সাহিত্য বা কোনো কিছু তৈরি করতে পারি। কারণ হচ্ছে এটা এখনও সম্পূর্ণ হয়নি। আমরা যেটা বলে বুঝে ফেলেছি, ওটা সন্দীপনকে একবার সুনীল গাঙ্গুলি বলেছিল, আমি বুঝে ফেলেছি মানে সন্দীপন বোধহয় ওকে প্ররোচিত করছিল যে একটু বাইরে থাকার, প্রতিষ্ঠানের মধ্যে মানে বিলীন না হয়ে যাওয়ার। তখন সুনীল সবে বোধহয় এই আমেরিকা আইওয়া থেকে ফিরে বুঝতে পেরেছে যদি আমাকে লিখতে হয় দু হাতে লিখতে হবে, তাহলেই একমাত্র আমার কিছু তারাক্কি হতে পারে। বাংলা সাহিত্যের যা পরিস্থিতি, লিখে রোজগার করতে হলে আমাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। ফলে আমি বুঝে গেছি, এই যে বুঝে গেছি, এটাও যদি অন্য কনটেক্সটে এখানে বলছে যে ইট হ্যাজন্ট কমপ্লিটেড ইটস ভাইটাল প্রসেস, ইটস টু সুন ফর দ্য গ্রেভিয়ার্ড। এক্ষুনি তাকে মানে মৃত্যুতে চালিত করে দেওয়া যায় না, মানে সে একটা স্ট্যাটিক অবজেক্টে তাকে পরিণত করা যাবে না, এটা কোনো সচল বস্তু আছে। ইউ ক্যান্ট স্কিপ ওভার নেচার বাই লজিক। হ্যাঁ, তুমি যুক্তি তোমার যতদূর যায় তার বিয়ন্ড কিন্তু মানুষের প্রকৃতি রয়েছে। ফলে হচ্ছে তুমি লজিক দিয়ে, তোমার যে যুক্তি পরম্পরা আছে সেইটা দিয়ে মানুষকে তুমি সংজ্ঞায়িত করার অবস্থায় এখনও সেই ডিসকোর্সটা তুমি পৌঁছতে পারোনি। এটা দেরিদাও বলেছেন, লজিক প্রিসাপোজেস 3 পসিবিলিটিস। 3টে হার্ডলি যুক্তি পদ্ধতি লজিকের নিজস্ব আছে, কিন্তু বাট দেয়ার আর মিলিয়ন্সকে সে লক্ষ হাজার যে পসিবিলিটি আছে সেগুলোকে লজিক ধরতে পারে না। লজিক একটা দ্রুত কিছু সমাধান করতে পারে। আমরা যেমন ছবি আঁকি, যে মানুষ 10,000টা রঙের শেড দেখতে পায়, হ্যাঁ, মোটামুটি দেখা গেছে। আর আমরা ছবি আঁকলে কটা শেড ধরতে পারবো? 100টা 200টা। যে টোনাল ভেরিয়েন্সও যত আমি তুলি দিয়ে মিক্স আপ করে করবো, তারও একটা লিমিট আছে, তার বাইরে মানে আমরা অ্যাকচুয়ালি বর্ণান্ধ। যখন পেন্টার তখন আমরা বর্ণান্ধ, কিন্তু কার্যত যখন আমরা কিছু দেখি, তুমি দেখো না, যে কোনো মানে ইস্টম্যান কালার এলো, অমুক এলো, তারপর ডিজিটালাইজড হলো, সব কিছুতে আমরা আসলে প্রত্যেকটা সময় ডিটোরিয়েটেড করেছে। যে রঙিন ছবি যেটা আমরা দেখি সেটা ডিটোরিয়েটেড করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ইকুইপড হয়ে গেছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। ফলে তো আমরা ভাবি যে এইটাই কন্টেম্পোরারি লাইট কালারটা খুব ভালো। আসলে প্রত্যেক সময় কালার এত ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা পুরনো যখন টেলিভিশনে কিছু দেখি মনে হয় যে এত ম্যাড়ম্যাড়ে কালার। ফলে হচ্ছে রঙিন টিভি বা রঙিন টেলিভিশন বা রঙিন সিনেমা একটা ইম্পসিবল থিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবধি স্বীকার করা যায়, রঙিন ছবির কোনো ভবিষ্যৎ নেই। কারণ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যখন মানে তোমার টেকনিক্যাল ডিফারেন্সেস হবে, তখন রঙের ডিস্টরশন হবে। রং কখনো আমাদের প্রাকৃতিক রঙের সঙ্গে ম্যাচ করাতে পারবে না টেকনোলজি ইটসেলফ আর কি। হ্যাঁ, ফলে ওই টেকনোলজি তো নিরপেক্ষ নয়, ও তো ব্যক্তি, ওখানে সাবজেক্টিভিটি কাজ করছে। যে মানে তোমার সফটওয়্যার যে বানাচ্ছে তার কত অবসেশন, তার সে নিজে তো বর্ণান্ধ, সে ওইগুলো তার অবসেশনগুলো পাস করে যাচ্ছে তার মধ্যে। পেন্টিংয়েও তাই হচ্ছে, রবীন্দ্রনাথ, পিকাসো এরা মনোক্রমিক ছবি বেশি এঁকেছে। হ্যাঁ,
You can't skip over nature by logic. Logic presupposes three possibilities. ওই যে আমরা তিনটে রং দিয়ে ছবি আঁকি, মানে পেন্সিল শেডে আমাদের বলে ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন, তার বাইরে কিছু নেই। ওই থ্রি লজিক আর কি, হ্যাঁ। থ্রি পসিবিলিটিসের বাইরে কোনো লজিকও নেই, রঙও নেই, তার টোনাল ভেরিয়েন্সও নেই, হ্যাঁ। বাট দেয়ার আর মিলিয়ন্স ওই তুমি ওই সাব টেক্সট বা সাবশেডসগুলো ধরতে পারবে না। কাট বাই আ মিলিয়ন অ্যান্ড রিডিউস it all to the question of comfort. That's the easiest solution of the problem. আসলে সহজ একটা গল্প বলারই চেষ্টা করে সোশ্যালিস্টরা, তারা ডিফিকাল্ট স্পেসগুলো এক্সপ্লোর করে না। ইটস seductively clear and you mustn't think about it. That's the great thing, you mustn't think. এটা কিন্তু মূল ইস্যু হচ্ছে, তুমি কিন্তু চিন্তা করবে না, তুমি আমার এগেনস্টে কিছু ভাববে না, মানে বলবে না। আমি যেটা বলবো সেটাই মানে শেষ কথা, সেটা প্রথম কথা এবং শেষ কথা। দ্যাটস দ্য গ্রেট থিং, ইউ মাস্টন্ট থিঙ্ক। দ্য হোল সিক্রেট অফ লাইফ ইন 2 pages অফ প্রিন্ট। মাত্র 2টো পাতার প্যাম্পলেটে পুরো সিক্রেট অফ লাইফকে ওরা এক্সপোজড বা এক্সপ্লোর করে দিয়েছে। এটাই শেষ কথা, তুমি কিন্তু থিঙ্ক ব্যাক করতে পারবে না। কারণ হচ্ছে হাইডেগারও বলেছেন যে থিঙ্কিংটাই আসল জিনিস হচ্ছে, এবং আমরা এখনও চিন্তা করি না। আমরা চিন্তা করি না মানে হচ্ছে আমরা অর্ডিনারি স্পেসটায় থাকি। এখানে অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারির প্রসঙ্গে আসবে। নাও হি ইজ অফ বিটিং দ্য ড্রাম, এটা পরফরি এখন রগর করছে। ক্যাচ হোল্ড অফ হিম, ডু লাফট পরফরি। Can you imagine? He returned to Raskolnikov. 6 people holding forth like that last night. 6 জন মিলে এই কাণ্ডটা করছিল, এই তর্ক বিতর্ক। ইন ওয়ান রুম, একটা মাত্র ছোট ঘরে। উইথ পাঞ্চ অ্যাজ আ প্রিলিমিনারি। নো ব্রাদার, ইউ আর রং। এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস ফর আ গ্রেট ডিল অফ ক্রাইম, আই ক্যান অ্যাসিওর ইউ অফ দ্যাট। এইবার পরপরই কিন্তু একটা সাইন্টিফিক স্টেটমেন্ট দিল, ও কিন্তু কম্প্রোমাইজ করলো না। ও বললো না ভাই, আসলে ক্রাইমটা কিন্তু অ্যাকাউন্ট করে এনভায়রনমেন্টাল স্পেসটার জন্য, এটা অ্যাকচুয়ালি ঘটনা। এবং এইটা এইখানে যখন পরফরি আবার বলছে এই কথাটার কিন্তু কমপ্লিটলি মিনিং আর ডাইমেনশনটা আলাদা। এবার হচ্ছে রাজমিন জিজ্ঞেস করছে, ও আই নো ইট ডাজ, আমি জানি এটা এনভায়রনমেন্ট একটা বিরাট ইনফ্লুয়েন্সের কাজ করে অপরাধ প্রবণতায়। বাট জাস্ট টেল মি, আমাকে এইটুকু শুধু বলো, আ ম্যান অফ 40 ভায়োলেটস আ চাইল্ড অফ 10, ওয়াজ ইট এনভায়রনমেন্ট ড্রভ হিম টু ইট? একটা 40 বছরের মানে কি বলে মর্দাঙ্গী দামড়া লোক যখন একটা 10 বছরের শিশুকে বিনষ্ট করে মানে সেক্স, মানে একটা কি বলে পেডোফিলিক স্পেসে তাকে অলমোস্ট রেপ করে, তখন কি ওয়াজ ইট এনভায়রনমেন্ট ড্রভ হিম টু ইট? এবার এই কোয়েশ্চেনটা তো এখানে খুব নিরপেক্ষ একটা এক্সাম্পল হিসেবে এলো। এটা কিন্তু যে ডস্টয়েভস্কি স্পেশালিস্ট, যেমন আমি ধরো ঢপের, এবার হচ্ছে এইটা কিন্তু ডস্টয়েভস্কির মূল একদম আসল গল্প আর কি, হ্যাঁ। ডস্টয়েভস্কির স্বীকারোক্তির মূল প্রতিপাদ্য হচ্ছে ডস্টয়েভস্কি হিমসেলফ 40 বছর বয়সে একটি ছোট্ট মেয়েকে যৌনভাবে এক্সপ্লয়েট করেছিলেন, রেপ করেছিলেন বা কিছু। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আবার কেউ তোমরা নিজেরা বলতে যাও না না জেনে। ফলে হচ্ছে এটা যেটা গল্প হচ্ছে, ও সারা জীবন যা লিখেছে, সারা জীবন লিখেছে অপরাধ নিয়ে, কারণ হচ্ছে নিজে অপরাধ সেই এটা হজম করতে পারেনি, হ্যাঁ। ফলে হচ্ছে প্রত্যেকটা উপন্যাসে এই জিনিসটা গল্পটা আছে। তোমার কি বলে ওইটা, কি বলে ওই বইটার নাম কি, ডিমন্সের মূল প্রতিপাদ্যটা হচ্ছে যে জন্য ওই একটা চ্যাপ্টার হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল। পরে ভার্জিনিয়া 1921 যখন ডস্টয়েভস্কির জন্মশতবার্ষিকী হচ্ছে, ইংল্যান্ডে প্রথম ট্রান্সলেশনটা বেরিয়েছিল, অরিজিনাল ইয়েটা রাশিয়ানটা বেরোয়নি। ওটা ডস্টয়েভস্কি মানে ওই 1870 নাগাদ বোধহয় ইয়েটা লিখছিলেন, তোমার পোজেসড বইটা, বেশি ওই উপন্যাসটার নাম বোধহয় ইয়েতে রাশিয়ানে। তখন ওই চ্যাপ্টারটা বাদ হয়েছিল, কারণ ওই যে স্টাবার্নজিন কনফেশনের মূল গল্প হচ্ছে একটা ছোট মেয়েকে, আর যে এক্সপ্লয়েটটা করেছিল ওই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে যে মেয়েটা যেভাবে একটা ফিডব্যাক দিল ওকে, এবং খুব ভয়ঙ্কর। ওখানেও আত্মহত্যা এইসব আছে, দুজনই আত্মহত্যা করবে। এই কি বলে
স্টাবনজিনও আত্মহত্যা করবে, কারণ সে অপরাধটা নিতে পারবে না। ডস্টয়েভস্কিও আত্মহত্যা করেছে কোথায়? টেক্সটের মধ্যে, কারণ ওর উপায় নেই। ওর মৃত্যুটা, ও বারবার ওই মৃত্যুকে, মানে এই পুরো থানাটসটা এর মধ্যে আছে, টেক্সটের মধ্যে ও বারবার ওই যে গোস্পদে ডুবে মরার মতো করে মরছে আর কি। ফলে হচ্ছে এই যে 40 বছরের একটা লোক যখন একটা শিশুকে এক্সপ্লয়েট করে, ব্যবহার করে, এবং সেটা তাহলে কি এনভায়রনমেন্ট করে? এবার সেখানেও যেটা হচ্ছে পোরফরি কিন্তু একই সঙ্গে একটা সায়েন্টিফিক ভাষ্যকার হিসেবেও থাকছে এবং সে একটা খলনায়কও আর কি। হ্যাঁ, সে স্ট্রিক্টলি স্পিকিং ইট ডিড, পোরফরি বললো, যদি খুব কট্টরভাবেও বলতে হয় তাহলে কিন্তু আসলে এনভায়রনমেন্টই করেছে, ওই ব্যক্তিটা করেনি। এবার হচ্ছে এটা একটা ওর তাত্ত্বিক অবস্থান, কিন্তু বেসিক ওর মোটিভেশনটা ওর অন্য জায়গায়। হ্যাঁ, ও আসলে অন্য একটা জিনিসকে ট্র্যাক করছে, নিজের অবস্থানটাকে সাবভার্ট করে অ্যাপারেন্টলি। হ্যাঁ, আসলে ও মনে করে যে ব্যক্তিটাই বেশি ফোর্সফুল, ব্যক্তিরই দায়িত্ব, কিন্তু ও একটা অন্য ডিসগাইসে এসছে, যে কি বলে, প্রায় তোমার সমাজ সোশ্যালিস্টদের ডিসগাইসে এসছে। স্ট্রিক্টলি স্পিকিং ইট ডিড, এবং আলটিমেটলি তো দেখা গেছে, যেমন ধরো ওই যে হিউম্যান নেচার যেটাকে বলছে, আসলে হচ্ছে ছোটবেলার কিছু সার্টেন ইনসিডেন্ট, ট্রমাটাইজড হওয়ার অভিজ্ঞতা কোনো কারণে একটা লোককে স্কিজোফ্রেনিক বা কিছু করে, হ্যাঁ, সাইকোপ্যাথিক তার একটা টার্ন হতে পারে। ফলে হচ্ছে ওই যে 40 বছরের লোকটা করছে, তারও কিন্তু কোথাও এনভায়রনমেন্ট একটা দায়ী হয়েছে, কারণ হচ্ছে অত্যন্ত শৈশবে একটা প্রতিকূল পরিবেশ তাকে এমন একটা অভিজ্ঞতার মধ্যে ঠেলে দিয়েছিল, সেটা ওকে ক্যারি করতে হয়েছে। ফলে সেটা অনেক পরে একটা তোমার ওই ভলক্যানোর মতো ইরাপশন হচ্ছে তার আচরণের মধ্যে। ফলে ওটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট একটা বিরাট কাজ করে, তার মধ্যেও জেনেটিক স্ট্রাকচার নিশ্চয়ই একটা কোথাও ভেতরে প্লে করে। Razumin was almost in a frenzy. "Oh, if you like," he roared, "I will prove to you that your white eyelashes may very well be ascribed to the church of Ivan the Great's being 250 feet high, and I will prove it clearly, exactly, progressively, and even with a liberal tendency." আসলে ও বলতে চাইছে যে কোনো কন্ট্রাডিক্টরি বা আরবিট্রারি দুটো জিনিসকে যদি আমরা তুলনামূলক সাহিত্য মতো আলোচনা করি, দেখা যাবে যে ওই দুটোর কোথাও একটা মিল আমরা খুঁজে বা ইনভেন্ট করে দুটোকে পাশাপাশি রাখতে পারবো। ফলে হচ্ছে তুমি যদি চাও, ওই যে ওর চোখের আইল্যাশটা একটু সাদা টাইপের ছিল, সেটা আমি আরেকটা আরবিট্রারি জিনিসের সঙ্গে তুলনা করে বলবো এই দুটো খুব কোরিলেটেড, কোথাও তাদের একটা গোপন নাপশাল আছে। হ্যাঁ, 250 ফিট হাই, ওই এটা দুটো একদম। কিন্তু যেটা ইন্টারেস্টিং, ও বলছে আই উইল প্রুভ ইট ক্লিয়ারলি, অত্যন্ত পরিষ্কারভাবে, এক্স্যাক্টলি, একদম নিখুঁতভাবে, প্রোগ্রেসিভলি, প্রগতিশীলভাবে, হ্যাঁ, প্রগতিশীল কি বলে ডিসকোর্সটাকে অক্ষুণ্ণ রেখে, অ্যান্ড ইভেন উইথ এ লিবারেল টেন্ডেন্সি, এবং একটা মুক্তাঙ্গন তৈরি করে, যে এমন নয় যে আমি রক্ষণশীল কোনো একটা ভাষ্য দিচ্ছি, একদম খোলা মনে ওটা প্রমাণ করে দেবো যে এই দুটোর মধ্যে কানেকশন আছে। আই আন্ডারটেক টু, উইল ইউ বেট অন ইট, তুমি চ্যালেঞ্জ করবে যে আমি এটা বলে কি করে প্রমাণ করি? ডান, লেটস হিয়ার প্লিজ হাউ হি উইল প্রুভ ইট। আর পোরফরি খুব মজায় আছে আর কি, সে বলছে ঠিক আছে, ডান, কত টাকা বেট, চলো তুমি এটা প্রমাণ করো, আমি দেখতে চাই। হাউ হি উইল প্রুভ ইট, ও রাজুমিনকে বলছে, রাজকলিনকে দেখি তো কিভাবে প্রমাণ করে। হি ইজ অলওয়েজ হামবাগিং, রাজুমিন বলছে আর কি পোরফরি সম্পর্কে। কনফাউন্ডেড হিম, ক্রাইড রাজুমিন, জাম্পিং আপ অ্যান্ড জেস্টিকুলেটিং, ও এত খেপে গেছে যে হাত পা নাড়ছে আর কি, হাত পা ছুড়ছে। হোয়াটস দ্য ইউজ অফ টকিং টু ইউ, তোমার সঙ্গে কথা বলে কী লাভ আছে? হ্যাঁ, হি ডাজ অল অন পারপাস, ওর একটা ধান্দা আছে, খুব একটা মতলব করে এই ব্যাপার গল্পটার মধ্যে ঢুকছে এবং একটা অবস্থান নিচ্ছে। এই অবস্থানটা আসলে কপট অবস্থান। ইউ ডোন্ট নো হিম, রোদিয়ন, তুমি রোদিয়াকে চেনো না, এই লোকটা ঠিক মতলব বাজাচ্ছে। হি টুক দেয়ার সাইড ইয়েস্টারডে সিম্পলি টু মেক ফুল অফ দেম, ও যে সোশ্যালিস্টদের কি বলে পক্ষ নিয়েছিল, সেটা তাদের ওই চুতিয়া বানাবার জন্য। হ্যাঁ, অ্যান্ড দ্য থিংস হি সেড ইয়েস্টারডে অ্যান্ড দে ওয়ার ডিলাইটেড, এবং তারা তো হুব বা ধুর, ওরা ভাবলো আমার দলে আছে এই লোকটা। হি ক্যান কিপ ইট আপ ফর আ ফর্টনাইট টুগেদার, হার্ডলি ও এক সপ্তাহ বা এক পক্ষকাল এই অবস্থানে থাকবে, তারপরে ও শিফট হয়ে যাবে। ওর তো কোনো নেই, মানে ও বেখাপ্পা, মানে কোনো ডিসকন্টিনিউয়াস লোক, ওর কোনো নেই, মানে সামঞ্জস্য নেই। লাস্ট ইয়ার হি পারসুডেড আস দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মনাস্টারি, এটাই যে ও বলছে, এটা খুব ইন্টারেস্টিং। গত বছর ও বলেছিল আবার সন্ন্যাসী হয়ে যাবে, মানে একটা মঠে যোগদান করবে।
হি স্টাক টু ইট ফর 2 months, হার্ডলি 2 মাস এটা নিয়ে ও মেতেছিল। নট লং অ্যাগো হি টুক ইট ইনটু দ্য হেড টু ডিক্লেয়ার হি ওয়াজ গোয়িং টু গেট ম্যারিড, দ্যাট হি হ্যাড এভরিথিং রেডি ফর দ্য ওয়েডিং, হি অর্ডার্ড নিউ ক্লোথস ইনডিড, we all began to congratulate him. There was no bride, nothing, all pure fantasy. এই লোকটা এত খামখেয়ালি যে মাঝে বললো যে ও মঠে যোগদান করবে, সন্ন্যাসী হয়ে যাবে, তারপরই বলছে যে ও আমি বিয়ে করব। হ্যাঁ, বলে আমরা তখন সবাই কনগ্রাচুলেট করতে শুরু করলাম। নট অনলি দ্যাট, এই লোকটা তখন আবার নতুন পোশাক টোশাক কিনলো। আর অন্তত এটা আমাদের ভড়কানোর জন্য পোশাক কিনবে নতুন, এটা এতটা হবে না তো, কিন্তু এসবও করলো। হ্যাঁ, তারপর দেখা গেল কোনো ব্রাইড নেই, কোনো মানে তোমার বউ বা বধূ বা কিছু নেই। হ্যাঁ, ফলে ওটা পিওর ফ্যান্টাসি একটা। যেটা এখানে মজা, এই যে রাজুমিন যে এই অ্যালিগেশনগুলো আনছে, এগুলো আসলে প্রত্যেকের আমাদের জীবনে হয়। পরপরই অনেকটা সত্তা কিন্তু আমরা নিজেরা ক্যারি করি। আমরা শুধু রাসকলিনকভ বা রাজুমিন নই, আমরা এই যে চরিত্রগুলো, যত প্রতিবিরোধী চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্রদের সঙ্গে আমরা রি-আইডেন্টিফাইড হই। কারণ হচ্ছে আমরা এরকম কিছু কিছু খামখেয়ালিপনা থাকে, অ্যাপারেন্টলি সেটা খামখেয়ালিপনা। আমরা প্রত্যেকেই কোথাও সন্ন্যাসী হতে চাই, বিশেষত আমরা এইখানে যারা ধরো যারা ছোটোবেলায় বিবেকানন্দ ইত্যাদি পড়ে বড় হয়েছি, আমাদের একটু কোথাও একটা রিলিজিয়াস ইয়েটাই ছিল, সিলেবাসটাই কোথাও একটা রিলিজিয়াস আন্ডারটোন ছিল। ফলে আমরা আমাদের মধ্যে কিছু কিছু ব্যাপার ছিল যে সন্ন্যাসী হয়ে যাওয়া। আমার একটি মেয়ের সঙ্গে প্রায় একটু অ্যাফেয়ার মতো হয়েছিল, তারপর আমি কোনোভাবে সরে আসছিলাম। সেই মেয়েও আমাকে বলেছিল যে আমি সন্ন্যাসী হয়ে যাব। আসলে সেটা ফ্রাস্ট্রেশন, মানে ফ্রাস্ট্রু ওতরানোর জন্য বা একটা বলছিল, যেমন সেটা আসলে মানুষ কোথাও মনে করে যে আমি একটা কোথাও মিসফিট, ফলে আমি সন্ন্যাসী হয়ে যাব, মানে কোনো একটা কিছু হয়ে যাব। এবং আমাদের এখানে যেহেতু সন্ন্যাস ব্যাপারটা আছে, একটা কনসেপ্ট, মানে তুমি যে বিভাগী হয়ে যাওয়া আর কি, যে গল্পটা। এবার সেই পরফরির মধ্যেও কিন্তু সেই একটা টেন্ডেন্সি কোথাও আছে, একেবারে নেই সেটা ভান করা শুধু নয়। এবং তারপরেই সেটা ওখান থেকে হয়তো কোনোভাবে ওর একটা হলো, কাউন্সিলিং হলো, বেরিয়ে আসতে পারলো। বেরিয়ে এসে তখন ভাবলো, ওই যে আমাদের যেমন পাত্তাখোররা পরে রিহ্যাব থেকে ফিরে এসে বিয়ে করে আবার সংসারী হয়ে যায়, ও আবার তখন সংসারীও হতে চাইলো, কিন্তু আলটিমেটলি ওটা হতে পারেনি। ফলে এবার হচ্ছে ইউ ওন্ট হ্যাভ সাপোজড ইট, আচ্ছা, you were wrong, Porphyry বলছে, I got the clothes before, it was the new clothes in fact that made me think of taking you in, and are you such a dissembler? রাসকলিনকভ, তুমি কি এতটাই প্রতারক, এতটাই জিনিস গোপন করো? You won't have supposed it, wait a bit, I shall take you in too, ha ha ha। মানে রাসকলিনকভ, তুমি এত চাপ নিও না, তোমাকেও আমি ছুপে নিচ্ছি। Now, no, I will tell you the truth. All the questions about the crime, environment, children recall to my mind an article of yours which interested me at the time. On crime, quote unquote, or something of the sort. I forgot the title. I read it with pleasure 2 months ago in the periodical review. এইখানে প্রসঙ্গটা এলো, এতক্ষণ তো আমি হ্যাজালাম যাকে বলে। আসল গল্পটা হচ্ছে পরফরি বলছে যে এইসব, নো, আই উইল টেল ইউ দ্য ট্রুথ, এইবার আমি আসল কথায় তোমার কাছে আসছি। অল দিস কোয়েশ্চেন্স, এই যে আমরা এত আলোচনা করছি, ক্রাইম, এনভায়রনমেন্ট, পরিবেশ, অপরাধ, চিলড্রেন, শিশুকে মলেস্ট করা বা করা, মানে কি বলে, ডিফ্লাওয়ারিং করা, রিকল টু মাই মাইন্ড, আমাকে মনে পড়িয়ে দিচ্ছে অ্যান আর্টিকেল অফ ইয়োর্স, তোমার একটা লেখা, হুইচ ইন্টারেস্টেড মি অ্যাট দ্য টাইম, অন ক্রাইম, অপরাধ সংক্রান্ত আলোচনা, এরকম টাইটেলে একটা তোমার লেখা ছিল, যেটা আমি পড়েছি। অর সামথিং লাইক দ্যাট, এক্স্যাক্টলি আমার শিরোনামটা মনে করতে পারছি না। আই ফরগেট দ্য টাইটেল, আই রিড ইট উইথ প্লেজার। এই যে উইথ প্লেজার, মানে আসলে আমি খুব একটা মানে গোপন ইন্টেনশন নিয়ে পড়েছিলাম। 2 months ago in the periodical review, my article, রাসকলিনকভ জিজ্ঞেস করছে, আমার লেখা, ইন দ্য পিরিয়ডিক্যাল রিভিউ, মাসিক অমুক পত্রিকায়, হ্যাঁ, মাসিক সমালোচনায়। রাসকলিনকভ asked in astonishment, চমকে গেছে। I certainly did write an article upon a book 6 months ago when I left the university, but I sent it to the weekly review.
সার্টেনলি, নিশ্চয়ই আমি একটা আর্টিকেল লিখেছিলাম, একটা ছোট লেখা লিখেছিলাম আপনা বুক, এই যে একটা বই সংক্রান্ত সমালোচনা হিসেবে আমি একটা আর্টিকেল লিখেছিলাম মান্থস এগো, 6 months এগো, 6 মাস হয়ে গেল, ওয়েন আই লেফট দ্য ইউনিভার্সিটি, যখন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে এলাম আর কি। বাট আই সেন্ট ইট টু দ্য উইকলি রিভিউ, আমি সাপ্তাহিক বসন্তে ছাপতে দিয়েছিলাম, হ্যাঁ, বাটা মাসিক ইয়েতে চলে গেল কি করে। এই যে আপন আ বুক অ্যান আর্টিকেল, আই সার্টেনলি ডিড রাইট অ্যান আর্টিকেল আপন আ বুক, এই বইটার প্রসঙ্গটাই নেই। আমি জানি না জোসেফ ফ্র্যাঙ্ক বা এরা কেউ বইটাকে লোকেট করতে পেরেছে কিনা। এবার হচ্ছে এটা আমি হয়তো কখনো পেরেছিলাম, ভুলে গেছি। তো এখন ডস্টয়েভস্কি কোথায় আর পড়ি। ওই সন্দীপনের লেখাটা পড়ে আমার এত মাটকান্তিসটা গরম হলো যে আমি ভাবলাম যে এই মলটাকে একটু ঠুসতে হবে, একটু হালকা দুর্মুস করা দরকার। এ একদম চ্যাংরামি করেছে সারা জীবন সাহিত্যের নাম করে, হ্যাঁ। বাট ইট কেম আউট অফ দ্য পিরিয়ডিক্যাল, কিন্তু এ তো পিরিয়ডিক্যালে বেরিয়েছে, হ্যাঁ। অ্যান্ড দ্য উইকলি রিভিউ সিজ টু এক্সিস্ট, সো দ্যাটস হোয়াই ইট ওয়াজন্ট প্রিন্টেড অ্যাট দ্য টাইম। এই যে এই চ্যাপ্টারটার এই অংশটা পার্টিকুলারলি যে রাসকলিনকভ জানেই না যে তার লেখাটা বেরিয়েছে, সে একটা কাগজে দিয়েছিল, সেই কাগজটায় না বেরিয়ে অন্য একটা কাগজে বেরিয়েছে, মিনওয়াইল ও ইনফর্মড হয়নি। এবার হচ্ছে এই ফিনেগান সোয়েকে জয়েস এইসব লিখেছে, হ্যাঁ, যে কোনো কিছু একটা ইন্টারসেক্ট করে যাচ্ছে। আসলে ডস্টয়েভস্কির এই টেক্সটের মধ্যে এত কিছু আছে যে ভবিষ্যতে যারা কিছু লিখবে, হ্যাঁ, তাদের লেখার মধ্যে এই বই ঢুকে যাবে, এই বই নিজে ইটসেলফ পেনিট্রেট করে যাবে এবং ভেতরে একটা তোমার ডিপ স্ট্রাকচার হিসেবে থেকে যাবে। যে ডিসলোকেট করতে পারবে, ডিসম্যান্টেল করতে পারবে, সে বুঝতে পারবে। এবার জয়েস কোনোদিন স্বীকারও করবে না। জয়েস এই বইটা পড়েছিল, তো অন্য বই হয়তো পড়েননি, কিন্তু এই বইয়ের প্রভাব শুধু ইউলিসিসে নেই, ফিনেগান সোয়েকে আছে। কারণ এটা পিরিয়ডিক্যালে ছাপা হয়েছে না উইকলিতে ছাপা হয়েছে। রাসকলিনকভের আর্টিকেল, এই প্রসঙ্গগুলো এত ডেলিকেট এবং এত মার্জিনালাইজড কোয়েশ্চেন, ওগুলোকে যে অ্যাড্রেস করতে পারছে ডস্টয়েভস্কি, যে ও অত বড় নভেলিস্ট বলে, এত মানে পোস্ট ফিলোসফিক্যাল নভেলিস্ট, সে পুরো স্পেসগুলো ধরতে পারে, একটা সিঙ্গেল মানে তোমার অ্যাভিনিউ ছাড়েনি। ফলে হচ্ছে এগুলো সত্যি। আর অটোবায়োগ্রাফিক্যাল হতে হয়, অটোবায়োগ্রাফিক্যাল না লিখলে তুমি এই ধরনের স্পেস রিইনভেন্ট করতে পারবে না। বানিয়ে লিখলে এগুলো লেখা যায় না। ফলে হচ্ছে ও যেহেতু ওর নিজের লেখাই হয়তো এইভাবে বেরিয়েছিল, ফলে ওগুলোকে, আর তোমার জীবনে যা ঘটেছে তুমি ভাবছো এগুলো ট্রিভিয়াল ব্যাপার, ট্রিভিয়াল নয়। ওটা যখন লিখবে তখনই ওটা নভেলিস্টিক হবে, তখনই নিউ ওয়ার্ড হবে। এই যে আমি আলোচনাটা করছি, এটা নিউ ওয়ার্ডও নাম দেওয়া যায়, কারণ যে নতুন শব্দ, নতুন ভাষ্য, এটা একদম প্রসঙ্গটা আছে, হ্যাঁ। অ্যান্ড দ্য উইকলি রিভিউ সিজ টু এক্সিস্ট, সো দ্যাট হোয়াই ইট ওয়াজন্ট প্রিন্টেড অ্যাট দ্য টাইম। 6 মাস আগে তো আমি দিয়েছি, যখনই ছাপার কথা। আর ওই যে উইকলি রিভিউ মানে সাপ্তাহিক অমুক, সাপ্তাহিক সমালোচনা বা সাপ্তাহিক কাগজটাই উঠে গেল, ফলে তখন আর ছাপা হয়নি। দ্যাটস ট্রু, বাট when it ceased to exist, the weekly review was amalgamated with the periodical, and so your article appeared 2 months ago in that letter. Didn't you know? ও সে যেহেতু ওই সাপ্তাহিকটা উঠে গিয়ে পিরিয়ডিক্যালের সঙ্গে মার্চ করে গেল, অ্যামালগামেটেড হয়ে গেল, অ্যান্ড সো দ্য আর্টিকেল অ্যাপিয়ার 2 months ago ইন দ্য লেটার, পরবর্তী কাগজটার মধ্যে বেরোলো। ডিডন্ট ইউ নো? ও আসলে ওকে এত্তালাই করেনি। তো আমাদের এখানকার যেভাবে কাগজগুলো চলে ওই রকমই ওখানে রাশিয়ার ওই তোমার 19 শতকে ওই দশা ছিল আর কি। এটা তো 1866, মানে আমার জন্মের ঠিক 100 বছর আগের উপন্যাস আর কি। সেই সময় এই কাণ্ডগুলো হতো। ফলে ওকে বলেনি যে আমাদের কাগজ মার্চ করে গেছে, ওখানকার যা কিছু ছিল সব আমরা এখানে নিয়ে এসেছি দপ্তর থেকে, আমরা এখানেই ছাপছি, এগুলো কিছু ওকে এত্তালাই করেনি। হ্যাঁ, রাসকলিনকভ হ্যাড নট নোন, সে জানেই না। Why you might get some money out of them for the article. What a strange person you are. You lead such a solitary life that you know nothing of matters that concern you directly. It's a fact, I assure you. এটা পোরফরি পেট্রোভিচ অন্য আরেকটা ট্র্যাপ এখানে ফেললো আর কি, যে তুমি এর থেকে এই আর্টিকেলের জন্য টাকা পেতে। হ্যাঁ, হোয়াট আ স্ট্রেঞ্জ পার্সন ইউ আর, ইউ লিড সাচ এ সলিটারি লাইফ, এমন একটা একাকী জীবন তুমি যাপন করো। ইউ নো নাথিং অফ ম্যাটার দ্যাট কনসার্ন ইউ ডাইরেক্টলি। আসলে ও ভীষণ, অনেকে আছে না, সে একটা লেখা পাঠিয়ে তারপর খোঁজ নিতে থাকে, নিয়মিত খোঁজ নিতে থাকে, আমার লেখাটা বেরোলো। ওর তো সব ব্যাপার নেই, ও লেখা দিয়ে দিয়েছে, এবার ছাপার দায়িত্ব তোমার, তারপর ও ভুলেও গেছে। ফলে ওর খেয়ালও আছে, কিন্তু ও জানে ওই তো কাগজটাই উঠে গেছে, তা পাণ্ডুলিপিটাও বোধহয় ওর দপ্তরের সঙ্গে চলে গেছে আর কি, ধাপায় চলে গেছে। এবার
that you know nothing of matter that concern you directly. শুধু রাস্কলিনকভ উদাসীন নয়, আমাদের মধ্যে যে রাস্কলিনকভ পার্ট আছে আমাদের সেই সত্তাগুলো উদাসীন, কারণ অন্য জায়গাও তো মনোযোগ থাকে, অন্য জায়গাও আকর্ষণ করে, সবসময় ওই পুরনো জিনিস তো ধরে বসে থাকা যায় না, ইটস আ ফ্যাক্ট। কিন্তু ও বলছে যে এই আর্টিকেলের জন্য তুমি মানি পেতে, টাকা পেতে, তুমি টাকার প্রতি কেন উদাসীন? টাকার প্রতি পার্টিকুলারলি ও উদাসীন এমন নয়, কিন্তু যে কোনো লোকই নয়, কিন্তু সে তার জন্য খুব উদ্যমী হবে এমনও নয়। হ্যাঁ, ব্রাভো রোদিয়ার, যেহেতু রাজুমিন ওর খুব প্রিয় আর খুব কাছের লোক, সে ভাবছে আমি বঞ্চিত হলাম। আই নিউ নাথিং অ্যাবাউট ইট আইদার, মানে শুধু ওটা প্রকাশিত হয়েছে কি হয়নি ওটা তো জানি না, তুমি যে এরকম একটা কিছু লিখেছো আমাকে কোনোদিন তুই বলিসনি। ক্রাইড রাজুমিন, আই উইল রান টু দ্য reading room and ask for the number 2 months ago. What was the date? It doesn't matter though, I will find it. Think of not telling us. কি অদ্ভুত, তুই আমাকে বলিসনি, আর এটা আমি আজকেই রিডিং রুমে যাব, গিয়ে ওই বার করবো নাম্বারটা, হ্যাঁ সংখ্যাটা। আমাদের এখানে একটা আছে, যেমন যেটা ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের ছিল আর কি, তোমার ওটা ওই ডিপার্টমেন্টে আমি কোনোদিন যাইনি, খবর কাগজ ডিপার্টমেন্ট একটা ছিল আমাদের ওই কি বলে ধর্মতলায়, সেখানে আমি যাইনি। অনেকে আমার বন্ধু বান্ধব বা চেনা জানা অনেকে যেত খবর কাগজ, প্রাচীন কাগজের কোনো একটা নিউজকে পুনরুদ্ধার করার জন্য। এটা আমাদের এখানেও বিধান রায় করে দিয়েছিলেন আমাদের, তোমার লিন্টন স্ট্রিটের ওখানে একটা ছিল, এখনও আছে কিনা জানি না, তুমি গেলে হয়তো দেখা যাবে। ধরো আমার 66 সালের অমুক তারিখে জন্ম, ওই দিন কি কি খবর বেরিয়েছিল, যদি আনন্দবাজার বা যুগান্তর আমি দেখতে চাই গিয়ে দেখতে পারি। ফলে হচ্ছে এই যে ব্যাপারটা, এরকম একটা স্পেস ছিল, এখনও আছে কিনা জানি না, দিদির আমলে থাকলে ভালো। এবার হচ্ছে ওই ও রিডিং রুমে চলে যাবে, গিয়ে আস্ক ফর দ্য নাম্বার 2 months ago, 2 মাস আগে, তাহলে তো একটু খুঁজতে হবে, হাতড়াতে হবে। হোয়াট ওয়াজ দ্য ডেট, এক্সাক্ট তারিখটা কত? তারপর ইট ডাজেন্ট ম্যাটার দো, যেহেতু এই তর্কটা, এই টেক্সটটা আমার কাছে এত ইম্পর্টেন্ট, মানে আর্টিকেলটা অ্যাজ এ রাজুমিন, মানে ওর রদিয়ার বন্ধু হিসেবে আমার কাছে এত আমি তীব্রভাবে আকর্ষিত হচ্ছি যে ও ম্যাটার করে না ডেট কবে, আমি খুঁজে তন্ন করে খুঁজে বার করবো, ওতে আমি কিছু নিরাশ হব না। আর মাত্র তো 2 মাস, এর মধ্যে কোনো একটা সংখ্যায় পেয়ে যাবো। ইট ডাজেন্ট ম্যাটার দো, আই উইল ফাইন্ড ইট, থিঙ্ক অফ নট টেলিং আস। কি অদ্ভুত লোক মাইরি, আমাদের বলেইনি। হাউ ডিড ইউ ফাইন্ড আউট দ্যাট দ্য আর্টিকেল ওয়াজ মাইন? ইট অনলি সাইন্ড উইথ অ্যান ইনিশিয়াল। রাস্কলিনকভ এখানে এবার জিজ্ঞেস করছে পোরফোরিকে, তুমি কি করে বুঝলে যে এই লেখাটা আমার? ওটা মাত্র ইনিশিয়াল, শুধু তো জোসেফ কেও নয়, শুধু কে লেখা ছিল, হ্যাঁ ফ্রান্স কাফকা নয়, শুধু কে লেখা ছিল, ওই ইনিশিয়াল থেকে তুমি কি করে বুঝলে ওস্তাদ? তখন অতটা মস্করা করে বলবে না, কারণ রাস্কলিনকভ এক চাপে আছে, চাপে শুধু নয়, ও একটা মানসিক অবস্থায় আছে, অবসাদে অলমোস্ট আছে। হ্যাঁ, আই অনলি লার্নড ইট বাই চান্স দ্য আদার ডে, অন্য একটা দিন আমি এটা বাই চান্স, মানে কোনো কারণে জেনে ফেলেছি আর কি। হ্যাঁ, থ্রু দ্য এডিটর, আই নো হিম, আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, নট, এটা একদম মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা মানে আই ওয়াজ কথা আর কি। হ্যাঁ, আসলে বাই চান্স নয়, এবং এডিটরকে হয়তো জানতেও পারে, নাও জানতে পারে। আসলে ওর ওই প্রবন্ধটা পড়ে চোখে পড়েছে, তখন পড়ে ও দুয়ে এক করেছে, যে এই যে কি বলে তোমার ওই যে মহিলা আর কি, হ্যাঁ, যে আলিওনা আইভানোভনা যে মার্ডার হয়েছে, আর এই যে লেখাটা আর্টিকেলটা, এই দুটোর মধ্যে কোথাও কোনো যোগাযোগ আছে কিনা সেটা ওর সন্দেহ হয়েছে। খুব বড় ইনভেস্টিগেটর তো, জাসুস হিসেবে তোমার পোরফোরি অত্যন্ত শার্প মস্তিষ্কের একটা লোক, সে ওই শর্ট সার্কিটগুলো করতে পারে। ফলে ও বলছে বাই চান্স অ্যাপারেন্টলি ওকে আরও কর্নার করার জন্য, যে আমি ইনোসেন্ট, সে যে ওকে কর্নার করছে আর কি, দুজনেই যদি টারে টক্কা হয় তাহলে মুশকিল হয়ে যাবে। ফলে হচ্ছে আই অনলি লার্নড ইট বাই চান্স দ্য আদার ডে, একটা দিন আমি হঠাৎই কোনো কারণে মানে কাকতালীয়ভাবে জেনেছি, থ্রু দ্য এডিটর, আমি আবার ওই সম্পাদককে সঙ্গে আমার একটু চেনা জানা আছে। আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, অ্যাজ ইফ আমি তত্ত্বর দিক থেকে ইন্টারেস্টেড, আসলে তত্ত্বে ওর কোনো সেই অর্থে ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট হচ্ছে এই অপরাধীটাকে, এই লেখাটাকে দিয়ে আমি শনাক্ত করতে পারি কিনা। হ্যাঁ, যে ফলে হচ্ছে মার্ডার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ওই যে ফরেনসিক স্পেস, ওই স্পেসের বাইরে আরেকটা ফরেনসিক স্পেস থাকছে, যেটা টেক্সট ইটসেলফ। হ্যাঁ, এইটা হচ্ছে এত আধুনিক, এত উত্তর আধুনিক বলো, পোস্ট স্ট্রাকচারালিস্ট ইন্টারপ্রিটেশন, দেরিদা এরা তো পড়েই নিয়ে সব বই, ফলে এরা জানেই না যে ওই বিফোর দ্য ল এইসব নিয়ে লিখেছে। এই বইগুলো পড়তে হবে তো, আসলে লিটারেচার তলে তলে না পড়া থাকলে তুমি ফিলোসফার হিসেবেও ভীষণ ইনকমপ্লিট থেকে যাবে, ভায়োলেন্টলি ইনকমপ্লিট থেকে যাবে, খুব ট্র্যাডিশনাল থেকে যাবে। কারণ হচ্ছে
টেক্সট এমন একটা জায়গা, মানে লিটারারি স্পেস, ওর মধ্যে অনেক রকমের পোস্ট ফিলোসফিক্যাল তোমার ডিসকোর্সের অবকাশ আছে। এটা দেরিদা, এই টেক্সটটা পড়লে দেরিদা যেভাবে এক্সপ্লোর করতেন, অনেক অন্য লেখা করেছেন, মরিস ব্লাঁশো এদের লেখাগুলো করেছেন, ওগুলো মাইনর লেখা, ওগুলো সত্যিকারের কোনো ভায়োলেন্ট ডাবল টেক্সট নেই এর মধ্যে। এর যে দ্বান্দ্বিক অবস্থান, যে টেক্সটের মধ্যে টেক্সট, হ্যাঁ, এইটাই তো আসল মার্জিনা লিয়া আর কি। হ্যাঁ, ফলে হচ্ছে ইয়েস and you maintained that the, আচ্ছা, এখানে ও বলছে যে I only learned it by chance the other day through the editor. I know him. I was very much interested. It analyzed, if I remember, the psychology of a criminal বিফোর অ্যান্ড আফটার ক্রাইম। এটা যেটা অ্যানালাইজ করেছিল আসলে যে এক ব্যক্তি বা অপরাধী ব্যক্তির যে মানসিক বা মনোসমীক্ষণজনিত যে ব্যাপার আর কি, সাইকোলজি, তার মানসিক কাঠামো, বিফোর অ্যান্ড আফটার দ্য ক্রাইম, যে অপরাধ সংগঠিত হওয়ার আগে এবং পরে, মানে ফোর প্লেয়িং স্পেসটায় আর হচ্ছে আফটার ম্যাথ আর কি। হ্যাঁ, yes, and you maintain that the perpetration of a crime is always accomplished by illness. ও বলছে হ্যাঁ, তুমি আবার এই জায়গাটা করেছো যে যে কোনো ধরনের অপরাধের বেসিক জায়গাটা হচ্ছে অ্যাকম্প্যানিড, মানে তার একটা সাহচর্য থাকছে, যে অলওয়েজ অ্যাকম্প্যানিড বাই অ্যান ইলনেস। আসলে কোনো একটা অসুস্থতাই এই ধরনের অপরাধকে সংগঠিত করতে। ভেরি ভেরি অরিজিনাল আইডিয়া, বাট ইট ওয়াজ নট দ্যাট পার্ট অফ ইউর আর্টিকেল দ্যাট ইন্টারেস্টেড মি সো মাচ। এত রকম একটা অরিজিনাল আইডিয়াকেও আমার কিন্তু বেশি ফ্যাসিনেট করেনি, রাদার আমার অন্য আরেকটা জায়গা যেটা তুমি ভালো করে এলিউসিডেট করনি। ইট ওয়াজ নট দ্যাট পার্ট অফ ইউর আর্টিকেল দ্যাট ইন্টারেস্টেড মি, যে অ্যাকম্প্যানিড বাই ইলনেস, ওই অরিজিনাল আইডিয়াটা আমাকে অত মাচ ইন্টারেস্ট করেনি, বাট অ্যান আইডিয়া দ্যাট এন্ড of the article, which I regret to say you merely suggested without working it out clearly. কিরকম দেখো, শুধু লেখাটার মিয়ার মানে ফর্মাল স্ট্রাকচারটা নিয়ে এত ডিটেলে কনভারসেশন বা আলোচনা হচ্ছে, এইটা সন্দীপন এরা কোনোদিন জানে যে এগুলো কত সূক্ষ্ম ব্যাপার, যে লেখাটার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা তাকে ফ্যাসিনেট করছে না পরফরিকে। হ্যাঁ, সে অ্যাজ আ রিডার এবং স্কলারলি ডিসাইফারার হিসেবেও সে যেখানে নিরপেক্ষ, সে এখানে অপরাধীকে শনাক্ত করাটাও দ্বিতীয় কথা। এখানে হচ্ছে টেক্সটার ইটসেলফ যে গরিমা, তার যে ঘোঁত, এমন একটা স্পেসকে সে ডিসলোকেট করছে যেটা হয়তো অন্য লোক ওভারলুক করে যাবে, যে of a crime is always accompanied by illness. Very very original, but it was not that part of your article that interested me so much, but an idea at the end of the article, which I regret to say, আমার খুবই আফসোস হচ্ছে, that you may merely suggested, তুমি জাস্ট একটু মানে আন্দাজ দিয়ে ছেড়ে দিয়েছো, উইদাউট ওয়ার্কিং ইট আউট ক্লিয়ারলি, একদম স্পষ্ট করে এক্সপোজ না করে এটা জাস্ট একটা সাজেশন বা হিন্ট দিয়ে ছেড়ে দিয়েছো। দেয়ার ইজ, ইফ ইউ রিকলেক্ট, আ সাজেশন দ্যাট দেয়ার আর সার্টেন পার্সনস হু ক্যান, দ্যাট ইজ নট প্রিসাইসলি আর এবল টু, but have a perfect right to commit breaches of morality and crimes, and that the law is not for them. যে আমরা যে মানুষ যে আইনের দ্বারা নানাভাবে সংজ্ঞায়িত হয়ে আছি, এবং আমরা কি করতে পারি এবং করতে পারি না, যে একটা বিধিসম্মত স্পেসে আমরা নাগরিক অধিকারগুলো ভোগ করতে পারি, সেই শর্তগুলো মানলেই অন্তত, মানে অফিসিয়ালি, কিন্তু ভেতরে হয়তো তোমার অপরাধ প্রবণতা ইত্যাদি থাকতে পারে। ফলে ওই যে তোমার, কিন্তু সে বলছে যে তোমার আসল গল্পটা হচ্ছে, তুমি বলতে চাইছো কিছু লোক আছে যার প্রিসাইসলি আর এবল টু, বাট হ্যাভ আ পারফেক্ট রাইট টু কমিট ব্রিচেস অফ মরালিটি অ্যান্ড ক্রাইমস, অ্যান্ড দ্যাট দ্য ল ইজ নট ফর দেম। এই কিছু লোক আছে যাদের জন্য কিন্তু আইন
যাদের আটকাতে পারে না, তাদের এমন কোথাও একটা ভিতরের অধিকার আছে। রাস্কলিনকভ স্মাইলড অ্যাট দ্য এক্সাজারেটেড অ্যান্ড ইন্টেনশনাল ডিস্টরশন অফ হিজ আইডিয়া। রাস্কলিনকভ হাসলো যে তুমি আমাকে কীভাবে কর্নার করতে চাইছো জানি, আমি ঠিক অতটা বলিনি প্রকটভাবে। হোয়াট ডু ইউ মিন? আ রাইট টু ক্রাইম বাট নট বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। রাজুমিন এবার বিস্মিত হয়ে গেছে। রাজুমিন তো খুব একটা সরল মনে ব্যাপারগুলোর মধ্যে থাকে। এবার এই যে দুজন মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কি বলে স্লাই এবং শ্রুড লোক কথাবার্তা বলছে, ওর মাঝখানে রাজুমিন তার সরলতা নিয়ে পড়ে গেছে আর কি। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? আর রাইট টু ক্রাইম, অপরাধ করার একটা অধিকার, বাট নট বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, মানে পরিবেশের চাপে নয়, সে নিজের একটা ব্যক্তি সত্তা, তার কগিটোর অধিকারে সে ইয়ে করবে। রাজুমিন ইনকোয়ার্ড উইথ সাম অ্যালার্ম ইভেন, মানে এটা রাস্কলিনকভ ভাবতে পারে যে আমার এত ঘনিষ্ঠ লোক। নো, নট এক্স্যাক্টলি বিকজ অফ ইট আনসার্ড পোরফোরি। এই যে ডস্টয়েভস্কি কত বড় নাট্য বৈশিষ্ট্য সম্পন্ন কি বলে নভেলিস্ট, এটার প্রমাণ হচ্ছে যে আনসারটা রাস্কলিনকভের কথার কথা সেটা পোরফোরিকে দিয়ে বলাচ্ছে। কারণ পোরফোরি এটা মধ্যস্থতা করছে, এই মধ্যস্থতা শত্রু যখন আরবিটারের কাজ করে আর কি। হ্যাঁ, নো, নট এক্স্যাক্টলি বিকজ অফ ইট আনসার্ড পোরফোরি। In his article, all men are divided into ordinary and extraordinary. Ordinary men have to live in submission. সাধারণ লোক আনুগত্যের ভেতর দিয়েই তাদের যেতে হবে। Have no right, তাদের কোনো অধিকার নেই সেই অর্থে to transgress, মানে ল বা নিয়ম বা নিয়তিকে ট্রান্সফর্ম করার তাদের কোনো অধিকার নেই। বিকজ ডোন্ট ইউ সি দে আর অর্ডিনারি, এটা তুমি বুঝতে পারছো না, তারা সাধারণ, তাদের ভিশন নেই, তারা বিয়ন্ড দেখতে পায় না। হ্যাঁ, বাট এক্সট্রাঅর্ডিনারি মেন হ্যাভ আ রাইট টু কমিট এনি ক্রাইম, যে কোনো অপরাধ তারা করতে পারে। অ্যান্ড সো ট্রান্সগ্রেস দ্য ল ইন এনি ওয়ে জাস্ট বিকজ দে আর এক্সট্রাঅর্ডিনারি। দ্যাট ওয়াজ ইয়োর আইডিয়া ইফ আই অ্যাম নট মিস্টেকেন। তাই কি আমার যদি ভুল না হয় তুমি রাস্কলিনকভ আপনি এটাই ভেবেছিলেন কি? হোয়াট ডু ইউ মিন দ্যাট কান্ট বি রাইট? রাজুমিন মাটার্ড ইন bewilderment. Raskolnikov smiled again. He saw the point at once. সে ঠিক বুঝতে পেরেছে যে পোরফোরি কিভাবে ব্যাপারটা ছক করছে আর কি। হ্যাঁ, মানে হুইলটা কেঁচিয়ে আনছে আর কি, কাছিয়ে আনছে। অ্যান্ড নিউ where they wanted to drive him, কোথায় সেকে তাড়িয়ে নিয়ে যেতে চাইছে। হি ডিসাইডেড টু টেক আপ দ্য চ্যালেঞ্জ, কিন্তু সে তার স্পিরিট আছে, সে জানে তো এটা বুদ্ধির খেলা যদি হয় ওই খেলাতেও আমি তোমার সঙ্গে আছি আর কি। দ্যাট ওয়াজন্ট কোয়াইট মাই কন্টেনশন, আমার এটাই এই তর্কের মূল প্রতিবাদ্য ছিল না। হি বিগ্যান সিম্পলি অ্যান্ড মডেস্টলি, খুব সহজ আর খুব মানে ইকোনমিক্যালি সে বলতে লাগলো। ইয়েট আই অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ স্টেটেড it almost correctly, perhaps if you like perfectly so. It almost gave him the pleasure to admit this. মানে একজন লেখক যখন বলে তুমি ঠিক জায়গাটা ধরেছো একদম, হ্যাঁ, ফলে একদম নিখুঁত জায়গা, অলমোস্ট আমি যেটা বলতে চাইছি তার থেকেও ভালো করে তুমি এলুসিডেট করে দিলে। জাস্ট ক্যাজুয়ালি বলতে গিয়ে তুমি ব্যাপারটাকে একদম তার সিনপসিসটা ধরতে পেরেছো। এটা যখন অ্যাডমিট করছে রাস্কলিনকভ একটা প্লেজার হলো যে শত্রুকে যখন প্রশংসা করে মানুষের একটা ভেতরের তৃপ্তি হয় যে তাকে আমি কোনোভাবে একটু যেন করলাম আর কি, বিচলিত করতে পারলাম। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট I don't contend that extraordinary people are always bound to commit breaches of morals as you call it. মানে ওদের এমন কোনো দায়বদ্ধতা নেই সেটা করতেই হবে, তাদের মরালকে মানে ব্রিচ করতে হবে। In fact, I doubt whether such an argument could be published. আমি এটাও চিন্তা করি যে এই ধরনের লেখা ছাপা যায় কিনা। এটা দুরকম এফেক্ট হবে। এক ধরনের লোক ঐতিহাসিক ভিশনটা দেখতে পাবে, মানে এক্সরে রিপোর্টটা দেখতে পাবে, আরেক ধরনের লোক পুরো মিসলিডেড হতে পারে, সেই সংখ্যাটাও কম নয়। হ্যাঁ, যারা এর অ্যালিগরিক্যাল বা ফিগারেটিভ স্পেসটা না ধরতে পারে লিটারালি নেবে আর কি। I simply hinted that an extraordinary man has the right, that is not an official right but an inner right. মানে সত্যি তা ঘোষিতভাবে তার কোনো অনুমোদন নেই, কিন্তু ভিতরের একটা কোথাও তার একটা স্যাংশন আছে আর কি। দ্যাট ইজ নট অ্যান অফিসিয়াল রাইট বাট অ্যান ইনার রাইট টু ডিসাইড ইন হিজ ওন কনসিয়েন্স
টু ওভারস্টেপ, তার বিবেকের বা বোধ বুদ্ধি থেকেই যে ওভারস্টেপ করা, একটু এক পা এগিয়ে সার্টেন অবস্টাকলস, মানে এক ধরনের প্রতিবন্ধকতার বিয়ন্ড যাবার তার একটা কোথাও অফিসিয়াল না হলেও একটা ভেতরের ইনার রাইট আছে। অ্যান্ড only in case it is essential for the practical fulfillment of his idea, sometimes perhaps a benefit of the whole humanity। শুধু সামটাইমস আর পারহ্যাপস নয়, আসলে কোথাও মনে হয় এটা আলটিমেটলি হয়তো উপকার হবে। এই যে তোমার অ্যান্ড্রয়েড বা ইত্যাদি যা কিছু সফটওয়্যার বা নেটওয়ার্ক নেট এলো ইত্যাদি, আমরা ভাবি এর খারাপ হলো, গুগলেও খারাপ হলো। আসলে যে করে সে ভাবে যে আমি প্রথমত টেকনোলজি ইটসেলফ তোমার হাতের বাইরে, সে অটো ডেভেলপমেন্টের মধ্যে আছে, তুমি সেখানে কুশীলব বা ক্রীড়ানক ছাড়া কিছু নয়, ওর নিজস্ব একটা মানে সেট ইন মোশন হয়ে গেছে। হ্যাঁ, তার মানে অলগোরিদমের মধ্যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টের হিস্ট্রি, তার অলগোরিদমের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা তাকে ক্রমাগত তাকে আরও হাইপার ডেভেলপমেন্টের মধ্যে চলে যাব। ফলে হচ্ছে ওইটা একটা স্পেস, এবং সার্টেন অবস্টাকলস, মানে এই যে অবস্টাকলসগুলো দূর করতে করতে আমরা অন্য অবস্টাকলস তৈরি করতে থাকবো। অ্যান্ড অনলি in case it is essential for the practical fulfillment of his idea, sometimes perhaps a benefit to the whole humanity। You say that my article isn't definite, তুমি ভাবছো যে বলছো যে আমার গল্পটা আলোচনাটা খুব স্পষ্ট নয়। I am ready to make it clear as I can। Perhaps I am right in thinking you want me to। Very well, I maintain that if the discoveries of Kepler and Newton could not have been made known except by sacrificing the lives of 1, a dozen, 100 and more men, Newton would have had the right, would indeed have had the duty bound to eliminate the dozen or 100 men for the sake of making his discoveries known to the whole of humanity। এটা আমি ঠিক এগ্রিড হচ্ছি না, কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জীবনের মূল্য আছে, যে কিন্তু এটা অন্য কনটেক্সটে রাসকলিনকভ বলতে চাইছি যে কেপলার আর নিউটন যদি যা আবিষ্কার করেছে, যেভাবে প্রোগ্রেসে তাদের কন্ট্রিবিউশন বা হিস্সা দান করেছে, সেটা যদি সরাসরি না করতে পেরে অনেক লোকের বলি প্রদত্ত করে যদি করতে হতো, তাহলেও সেটা তাদের একটা অনুমোদন ছিল, কারণ সেটা একটা সংখ্যক মানুষের আত্মাহুতির ভেতর দিয়ে একটা গোটা প্রজাতির ভবিষ্যৎ উন্নয়নের দিকে তার একটা অবদান থাকতো। এটা একদম গীতার মানে ভাগবত গীতার গল্প হয়ে যাচ্ছে। মানে এটা বলা যায়, মানে এই লেখাটার বা এই আলোচনাটার টাইটেল দেওয়া যায় ভাগবত গীতা ও রাসকলিনকভ। হ্যাঁ, যে হত্যার তোমার হচ্ছে অনুমোদন সাপেক্ষতার প্রসঙ্গটা আর কি। টু এলিমিনেট দ্য ডজন or 100 of men for the sake of making his discoveries known to the whole of the humanity। But it does not follow from that Newton and had the right to murder people right and left, to steal every day in the market। এটা ও বলে রাখলো যে ওটা এতে দ্বারা প্রমাণ হচ্ছে না যে ওদের পুরো রাইটটা দেওয়া আছে আর কি। Then I remember I maintain in my article that, well, legislators and leaders of men such as Lycurgus, Solon, Muhammad, Napoleon and so on were all without exception criminals। এই ক্রিমিনালস কথাটাও কিন্তু খুব একটা ডাউটফুল শব্দ। এই শব্দটা আসলে ক্রিমিনাল মানে হচ্ছে যে ইয়ে করে, ডিকনস্ট্রাকশনিস্টও বলা যায়। from the very fact that making a new law they transgress the ancient one handed down from their ancestors and held sacred by the people, and they did not stop short at bloodshed either, if the bloodshed often of innocent persons fighting bravely in defense of ancient law were to use to their cause। It's remarkable, in fact, that the majority indeed of these benefactors and leaders of humanity were guilty of terrible carnage। মানে এই যে যাদের নাম বললাম, নেপোলিয়ান, মোহাম্মদ, সলোন, লিকারগাস, যারা কোনো না কোনোভাবে যুদ্ধের ভেতর দিয়ে, হত্যা লীলার ভেতর দিয়ে কোনো কিছু নতুন
আইন কায়েম করতে পেরেছিল, নতুন সংজ্ঞা, তারা কিন্তু গিলটি অফ টেরিবল কার্নাজ, মানে বিরাট জেনোসাইড তাদের দ্বারা সংগঠিত হতেই হয়েছে আর কি। ইন শর্ট, আই মেনটেন দ্যাট অল গ্রেট মেন অর ইভেন মেন লিটল আউট অফ দ্য কমন, দ্যাট ইজ টু সে কেপেবল অফ গিভিং সাম নিউ ওয়ার্ড, কিছু একটা ন্যূনতম কন্ট্রিবিউশন শব্দের বা চিন্তার বা ভাবনার বা সংজ্ঞার, মাস্ট ফ্রম দেয়ার ভেরি নেচার বি ক্রিমিনালস, তাদের কারণ হচ্ছে তাদের এই অপরাধ প্রবণতা আছে, কারণ তারা নরঘাতক, হ্যাঁ, মোর অর লেস অফকোর্স, আদারওয়াইজ ইট ইজ হার্ড ফর দেম টু গেট আউট অফ দ্য কমন রুট, এছাড়া তারা আসলে ওই কমন ওই গড্ডালিকা প্রবাহের বাইরে তারা যেতে পারবে না। অ্যান্ড টু মেনটেন ইন দ্য কমন রুট ইজ হোয়াট দে কান্ট submit to their, from their very nature again, and to my mind they ought not indeed to submit to it. You see that there is nothing particularly new in it. The same thing has been printed and read 1,000 times before. As for my division of people into ordinary and extraordinary, I acknowledge that it's somewhat arbitrary, but I don't insist upon exact numbers. I only believe in my leading idea that men in general divided by the law of nature into two categories: inferior, ordinary, that is to say material that serves only to reproduce its kind, and the men who have the gift or the talent to utter a new word. There are, of course, innumerable subdivisions, but the distinguishing features of both categories are fairly well marked. The first category, generally speaking, are men conservative in temperament and law-abiding. They live under control and love to be controlled. To my thinking, it is their duty to be controlled, because that's their vocation, and there is nothing humiliating in it for them. এই জায়গাটা কি দারুণ। There are of course innumerable subdivision, মানে ওই অর্ডিনারি আর এক্সট্রাঅর্ডিনারি ছাড়াও অনেক রকমের সাবডিভিশন আছে, ওই গল্পে আমরা ঢুকছি না। বাট দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ বোথ ক্যাটেগরিজ আর ফেয়ারলি ওয়েল মার্ক, কিন্তু এই যে দুটো ধারা, এই দুটোকে খুব সহজভাবে আমরা শনাক্ত করতে পারছি। দ্য ফার্স্ট ক্যাটেগরি, জেনারেলি স্পিকিং, আর মেন সাধারণভাবে বলতে গেলে কনজারভেটিভ ইন টেম্পারামেন্ট, এর সাধারণত রক্ষণশীল হয়। অ্যান্ড ল অ্যাবাইডিং, দে লিভ আন্ডার কন্ট্রোল অ্যান্ড লাভ টু বি কন্ট্রোল, তারা শুধু নিয়ন্ত্রিত নয়, তারা নিয়ন্ত্রিত হতে ভালোবাসে, তারা আসলে লক্ষণ রেখা পার হতেই ভয় পায়। টু মাই থিঙ্কিং, ইট ইজ দেয়ার ডিউটি টু বি কন্ট্রোলড, মানে কেউ কন্ট্রোল হওয়ার জন্য ডিউটি হয় নাকি? তার ডিউটি মানে আসলে মানুষের প্রবণতা থাকে আরও স্বাধীন হওয়ার জন্য, কিন্তু এরা কন্ট্রোলের মধ্যেই থাকতে ভালোবাসে, সেটাই তাদের কমফোর্ট জোন আর কি, হ্যাঁ। বিকজ দ্যাটস দেয়ার ভোকেশন, সেটাই তাদের নিয়তি আর কি, হ্যাঁ। অ্যান্ড দেয়ার ইজ নাথিং হিউমিলিয়েটিং ইন ইট ফর দেম, এটার জন্য তাদের লজ্জারও কিছু নেই এবং তাদের আত্মখর্বকরণেরও কোনো ব্যাপার নেই, এটাই তাদের পহচান আর কি, হ্যাঁ। দ্য সেকেন্ড ক্যাটেগরি, আর দ্বিতীয় যে ক্যাটেগরি হচ্ছে অল ট্রান্সগ্রেসেস দ্য ল, তারা নিয়ম ভাঙতেই জন্মেছে আর কি। দে আর ডিস্ট্রয়ার্স অর ডিসপোজ টু ডিস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি, যার যেটুকু রেঞ্জ সেই অনুযায়ী তারা আসলে ভাঙার জন্যই জন্মেছে। দ্য ক্রাইমস অফ দিস মেন আর অফকোর্স রিলেটিভ অ্যান্ড ভ্যারাইড, এগুলো খুব একটা মানে নানা রকম ভার্সান তাদের আছে। ফর দ্য মোস্ট পার্ট দে সিক in very varied ways the destruction of the present, এটা হচ্ছে আসল যেটা স্থাবর অবস্থা, যেটা স্ট্যাগনেন্সি এসে গেছে, যেটা ডিকাডেন্স, সেটাকে ধ্বংস করাই হচ্ছে তার কাজ, মানে একটা টাইমকে ধ্বংস করা। আনলেস ওই টাইমটাকে ধ্বংস তুমি না করছো, তুমি টাইমের নিরেট পাথরের মতো, ওটাকে ধ্বংস না করলে তার অবয়বটাই তুমি পাবে না, যেটা তার ভাষ্য আর কি, তার যে ভবিষ্যৎ আর কি, হ্যাঁ। ফর দ্য সেক অফ দ্য বেটার, তার উন্নয়নের প্রকল্পে আর কি। বাট ইফ সাচ one is forced for the sake of his idea to step over
কোর্স অর ওয়েড থ্রু ব্লাড, এমনকি তার জন্য যদি তাদের রক্তপাতও করতে হয় বা কতগুলো মানে ধরাশায়ী করে দেওয়া মৃত্যুর মরদেহকে টপকে তাদের যেতে হয়, যেটা তাদের কারণে যাদের মৃত্যু হলো, হি ক্যান, আই মেনটেন, আমি বলছি যে তার আছে অধিকার, ফাইন্ড উইদিন হিমসেলফ, তার নিজের মধ্যেই, ইন হিজ কনসিয়েন্স, তার বিবেক বা তার চৈতন্যের মধ্যে, যে স্যাংশন, একটা অনুমোদন, ফর ওয়েডিং থ্রু ব্লাড, রক্তপাতের ভেতর মানে রক্ত স্নান করতে তার পারমিশন আছে, দ্যাট ডিপেন্ডস অন দ্য আইডিয়া অ্যান্ড ইটস ডাইমেনশন। এইটা রক্তটা তোমাকে একটা সিম্বলিক অর্ডারে ধরতে হবে। অনেক সময় হচ্ছে ধরো পিকাসো যে ছবি এঁকেছে, ও তো কাউকে মারেনি, কিন্তু তাতে যে রক্তক্ষরণ হয়েছে, তাতে যে আমাদের কনভেনশনাল চেতনা যেভাবে ডিস্টর্টেড বা যেভাবে তার কার্নাজ হয়েছে আর কি, হ্যাঁ, যে ওটা এক ধরনের জেনোসাইড, মানে শিল্পের সৌন্দর্যের যে কনভেনশনাল ফর্ম সেটাকে একদম ধ্বংস করে একটা নতুন কিছু সৃষ্টি করা, সেটা জয়েসও করেছে, ডস্টয়েভস্কি তো হিমসেলফ সবচেয়ে বেশি করেছে। দেয়ার ইজ নো নিড ফর সাচ অ্যাংজাইটি, কি বলে, দ্যাট ডিপেন্ডস অন দ্য আইডিয়া অ্যান্ড দ্য ডিমেনশনস অফ ইট, নোট দ্যাট, এটা খেয়াল করো, ইটস অনলি ইন দ্য সেন্স আই স্পিক অফ দেয়ার রাইট টু ক্রাইম ইন মাই আর্টিকেল, একমাত্র সেই প্রেক্ষিতেই আমি তাদের অপরাধের অনুমোদনের জায়গাটা আমার আর্টিকেলে লেখায় প্রসঙ্গ এনেছি। ইউ রিমেম্বার ইট বিগ্যান উইথ দ্য লিগাল কোয়েশ্চেন, এটা তুমি হয়তো তোমার মনে থাকবে যে এটা প্রথম শুরু করেছিলাম আসলে আইনের ভেতর দিয়ে, একদম আইনের প্রসঙ্গ তো দেরিদা অন আইন অনেক কিছু লিখেছেন, কারণ হচ্ছে সাইকো অ্যানালিসিসের উপরে অপরাধের বা ব্যক্তি অপরাধী বা অপরাধ প্রবণতার পুরো সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, তার বিশ্লেষণটা বদলে যাচ্ছে, ফলে তার সেই পুরনো আইন দিয়ে তুমি আর তাকে শনাক্ত করতে পারবে না, কারণ হচ্ছে অলরেডি ফ্রয়েড এসে গেছে, অলরেডি মার্কস এসে গেছে, পোস্ট মার্কসিস্ট পোস্ট ফ্রয়েডিয়ান তোমার রিইন্টারপ্রিটেশন বা কি বলে রেভলিউশন অফ ল, এই জিনিসটাই তো হয়নি, ফলে হচ্ছে দেয়ার ইজ নো নিড ফর সাচ অ্যাংজাইটি, হাউএভার দ্য মাসেস উইল স্কিয়ারসলি এভার অ্যাডমিট দিস রাইট, এই যে জনসমষ্টি তারা খুব কম ক্ষেত্রে এই ধরনের অতি বিপ্লবিক জিনিয়াসকে তার অধিকারে স্বীকার করবে। দে পানিশ দেম অর হ্যাং দেম, তারা আসলে তাকে হত্যাই করে, মোর অর লেস, কম বেশি একরকমভাবে, অ্যান্ড ইন ডুইং সো ফুলফিল কোয়াইট জাস্টলি দেয়ার কনজারভেটিভ ভোকেশন, এইভাবে তাদের কনজারভেটিভ যে অস্তিত্ব সেটাই ওরা মানে আরেকবার মূর্ত করে, আরেকবার প্রকট করে। বাট দ্য সেম মাসেস সেট দিস ক্রিমিনালস অন আ পেডেস্টাল ইন দ্য নেক্সট জেনারেশন অ্যান্ড ওয়ার্শিপ দেম মোর অর লেস, এবং সেই যে জনসমষ্টি পরের প্রজন্মে এসে সেই লোকটাকে সেই অপরাধী হিসেবে যে চিহ্নিত, সেই যে যারা হাটকে ভেবেছিল, তাকে কিন্তু একটা পেডেস্টাল বা একটা মঞ্চের ওপর, একটা পটভূমির ওপর দাঁড় করায়। দ্য ফার্স্ট ক্যাটেগরি ইজ অলওয়েজ দ্য ম্যান অফ প্রেজেন্ট, ওই প্রথম যারা অর্ডিনারি সেলফের কথা বলছি তারা আসলে বর্তমানতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। দ্য সেকেন্ড দ্য ম্যান অফ দ্য ফিউচার, এবং দ্বিতীয় যে বিপ্লবী বা অতি প্রতিভা জিনিয়াস, তারা আসলে ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্য পুরুষ আর কি। দ্য ফার্স্ট প্রিজার্ভস দ্য ওয়ার্ল্ড, যে প্রথম শ্রেণীটা আসলে পৃথিবীটাকে রক্ষা করার চেষ্টা করে, মানে রক্ষণশীলতার ভেতর দিয়ে, অ্যান্ড পিপল ইট, এবং তাকে জনসমাগমে পরিপূর্ণ করে। দ্য সেকেন্ড মুভ the world and lead to its goal. Each class has an equal right to exist. দুটোই শ্রেণীর কিন্তু থাকার অধিকার আছে, না হলে অন্য শ্রেণীর কোনো প্রসঙ্গই থাকবে না। In fact, all have equal rights with me, and the vive la guerre éternelle till the new Jerusalem, of course, মানে ওই vive la guerre éternelle মানে যুদ্ধ চিরজীবী হোক, আমরা পরে ওটাকে ট্রান্সলেট করে দিয়েছি বিপ্লব চিরজীবী হোক।